No battery. Please charge. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 43তম ক্লাস এবং দণ্ডবিধির 11তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 216 ধারা থেকে। দণ্ডবিধির 216 ধারা, সবাই বইয়ের দিকে নজর দেন। দণ্ডবিধির 216 ধারায় বলছে যে হাজত থেকে পলায়ন করেছে, আন্ডারলাইন করেন, হাজত থেকে পলায়ন করেছে বা যাকে গ্রেফতারের জন্য আদেশ জারি করেছে উক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া। দেখেন, গতদিন আমরা পড়ছিলাম 212 ধারা। 212 ধারায় বলছে যদি আপনি অপরাধীর আশ্রয় দেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে আসছে তারে আশ্রয় দিলে সাজা 5 বছর, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর, 10 বছর পর্যন্ত হইলে 3 বছর, আর 10 বছরের নিচে হইলে চারের। কিন্তু 216-তে বলছে আপনি অপরাধীর আশ্রয় দিচ্ছেন, এমন একজনকে আশ্রয় দিচ্ছেন যে হাজত থেকে পলায় আসছে। ধরেন বাংলা সিনেমায় দেখা গেল জসিম কারাগার ভেঙে পালাইয়া সাবানার কাছে আশ্রয় নিছে, তাহলে এই ক্ষেত্রে মামলা হবে কত ধারায়? 216 ধারায়। বা যাকে গ্রেফতারের জন্য আদেশ জারি করেছে, এরকম হতে পারে যে ইরশাদ শিকদারের গ্রেফতারের জন্য আদেশ জারি করছে যে ইরশাদ শিকদারে যেখানে পাও গ্রেফতার করো, এরকম কোন ব্যক্তিরে যদি আশ্রয় দেয় তাহলে সাজা কি হয় আমরা একটু বইয়ের দিকে তাকাই আসেন। 216 ধারায় কোনো ব্যক্তি অভিযুক্ত হবে যদি সে এমন অপরাধীকে আশ্রয় দেয় যে অপরাধী কোনো অপরাধে দণ্ডিত হয় বা অভিযুক্ত হয়ে বৈধ কোনো হাজতে থাকাকালীন উক্ত হাজত হতে পলায়ন করে। এটা আমি অলরেডি বলেছি, হাজত থেকে কি করে? পলায়ন করে। কোনো অপরাধের জন্য উক্ত অপরাধীকে সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা বলে গ্রেফতারের আদেশ দিয়েছে জেনে উক্ত অপরাধীকে আশ্রয় দেয় বা লুকিয়ে রাখে যেন গ্রেফতার করতে না পারে। তাহলে আমরা সরাসরি সাজায় চলে আসি। দেখেন, তাহলে যে এই আশ্রয়টা দিল তার সাজা কি হবে? যে অপরাধের জন্য উক্ত অপরাধী হাজতে ছিল বা যাকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছিল সেই অপরাধটি গোল দিবেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হইলে অনধিক কত? 7 বছর। 7 বছর। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হইলে কত বছর? 7 বছর। আপনারা যদি ওই জায়গা কম হয়ে যায় আর একটু সামনে আসেন, আমরা তাহলে আর একটু জায়গা পাবে। আর এটা আর একটু পিছনে সরাই দেওয়া যাবে। এটা আর একটু সরাই দেখি। আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু এখানে পজ দিয়ে নিই। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হলে কত বছর? 7 বছর। কিন্তু অপরাধটি যদি আন্ডারলাইন করেন যাবজ্জীবন কারাবাস বা 10 বছর কারাবাস দণ্ডনীয় হয়, যাবজ্জীবন বা কত? 10 বছর। সেক্ষেত্রে যে কোনো বর্ণনার গোল দেন 3 বছর, যে কোনো বর্ণনার 3 বছর। তাহলে যাবজ্জীবন কারাবাস বা 10 বছর হইলে 3 বছর। এরা শাস্তি অনেকটা 201-এর মতো। 201। আর যদি অপরাধটি 1 বছর শাস্তিযোগ্য হয় এবং 10 বছর না, মানে 1 বছর হয়েছে কিন্তু 10 বছরের কম, সেই ক্ষেত্রে দেখেন 4-এর 1। এই যে 4-এর 1। তাহলে তিনটা ধারার সাজা অলমোস্ট সেম, 201, 212, 216। খালি 212-তে মৃত্যুদণ্ডযোগ্য হইলে 5 বছর, আর বাকি দুইটা কিন্তু 7। 201-এও 7, 216-তেও 7। আচ্ছা, এখন ধারা 216 ক, এটা একটু দেখেন। বিমল সাহেব, আপনার জন্য এগুলা ডিসকাউন্ট, এগুলো আপনার পড়া লাগবে না। 216 ক, দস্যু বা ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি, পেনাল্টি ফর হারবারিং রবার্স অর ড্যাকোয়েটস। আপনি দস্যু বা ডাকাতরে শাস্তি মানে আশ্রয় দিচ্ছেন, অন্য কোনো অপরাধ না, এটা স্পেসিফিক বলে দিছে কোন অপরাধের? দস্যু বা ডাকাত। দস্যু যারা বুঝেন না আমরা সামনে গিয়ে পড়বো। দস্যুতা হলো ছিনতাই। ছিনতাই সাধারণ বাংলায় যারা ছিনতাই বুঝেন, ছিনতাই বলে দস্যুতা। চিন্তায় যখন 1 থেকে 4 জন ব্যক্তি করে এটার বলে দস্যুতা। আর 5 জন হয়ে গেলে হবে ডাকাতি। কোন ব্যক্তিবর্গ দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ করেছে, সম্প্রতি দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠান করেছে মর্মে কোন ব্যক্তি জেনে বা তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তাদেরকে দস্যুতা বা ডাকাতি সংগঠনের সুযোগ করে দেওয়ার অভিপ্রায়ে বা তাদের যে কোনো একজনকে শাস্তি হতে বাঁচানোর অভিপ্রায়ে তাদের সকলকে বা যে কোনো একজনকে, এটা আন্ডারলাইন করেন, সকলকে অথবা কাকে? যে কোনো একজনকে আশ্রয় দেয়, তাহলে যে আশ্রয় দিল সে অর্থদণ্ড সহ 7 বছর পর্যন্ত সশ্রম কারাবাসে দণ্ডিত হবে। তাহলে 216 ক একটা স্পেশাল প্রভিশন ফর ড্যাকোয়েটস এন্ড রবার।
বুঝতে পারছেন? মানে যারা ডাকাতি করে, যারা রবারি করে, তাদের যদি আশ্রয় দেওয়া হয় তাহলে তাদেরকে তারা দণ্ডিত হবে কত ধারায়? 216 ক। সাজা কত? 7 বছর সশ্রম। 7 বছর সশ্রম। আমরা চলে আসি সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নতে, যে আরিফা জানতো যে তার স্বামী খুন করেছে। আরিফা তার স্বামীকে শাস্তি হতে বাঁচানোর জন্য লুকিয়ে রাখে, স্বামীরে লুকিয়ে রাখছে। এই ক্ষেত্রে আরিফা দণ্ডিত হতে পারে। এর ক্ষেত্রে কি তার দণ্ড হবে? হবে না। স্বামীরে লুকাই রাখলে কি হবে না? দণ্ড হবে না। তবে এই সুবিধা কিন্তু শুধু 212-র ক্ষেত্রে প্রযোজ্য, 216 কর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। বুঝছেন? মামলা যদি 216 কতে হয়, ডাকাতরে আশ্রয় দিলে কিন্তু এই সুবিধা স্ত্রী বা স্বামী কিন্তু পাবে না। 3 নং-এ আসেন। আরিফ জানতো যে বদরুল ডাকাতি করেছে, শাস্তি হতে বাঁচানোর জন্য আরিফ বদরুলকে লুকিয়ে রাখে। এই ক্ষেত্রে আরিফ 212 ধারায় অর্থদণ্ড সহ 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনায় দণ্ডিত হতে পারে। এখন আপনারা বলবেন যে স্যার এটা আবার কি বলেন? একটু আগে বললেন ডাকাতি দস্যুতা হলে 216 ক। এখন দেখেন তো অপশনে 216 ক একটাও আছে কিনা। তাহলে যেহেতু 216 ক নাই, তাহলে উত্তর হবে কোনটা? 212। 212টা হলো সকল অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য, সকল অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তার মানে ওটা ডাকাতি, খুনি, ধর্ষণকারী সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু 200 এই জায়গার অপশনে যদি উত্তর 216 ক থাকতো, তাহলে উত্তর হতো 216 ক। বুঝতেন? আচ্ছা, আমরা 5 নং প্রশ্নে চলে আসি। দস্যু বা ডাকাতকে আশ্রয় দেওয়া, হারবারিং রবার্স ও ড্যাকোয়েটস পেনাল কোডের কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে? 216 ক। যদি 216 ক না থাকতো তাহলে কত হতো বলেন? 212। বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের এখন একটা স্পেশাল মানে একটা এডিশনাল পেজ দিব। কয়জন আছেন একটু কাউন্ট করেন। দেখেন, বইতে পরে পড়বো, আগে এই এডিশনাল পেজে কতগুলো ধারা আছে এই ধারাগুলো আমরা পড়ে ফেলি। ধারা 219, ভুয়া চার্জশিট। অ্যাকচুয়ালি 219 ধারায় বলতেছে যে দুর্নীতিগ্রস্ত হয়ে বা বিদ্বেষ প্রসূত হয়ে যদি কোনো পুলিশ কর্মকর্তা কোনো রিপোর্ট দেয় বা বিচারক কোনো রায় দেয় বা বিচারক অন্য কোনো রিপোর্ট দেয়, তাহলে সেই পুলিশ কর্মকর্তা বা সেই বিচারক দণ্ডিত হবে 219 ধারায়। এই যে দেখেন, যদি কোনো সরকারি কর্মচারী বিচারিক কার্যধারার যে কোনো পর্যায়ে, এটা বলতেন যে কোনো পর্যায়ে দুর্নীতিগ্রস্ত বা বিদ্বেষমূলক ভাবে আইন বিরুদ্ধ কোনো রিপোর্ট, আদেশ, রায় প্রণয়ন করে, তবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে ভুয়া চার্জশিট দেখ অথবা দুর্নীতিগ্রস্ত হয়ে রায় দেখ, উভয় ক্ষেত্রেই দণ্ডিত হবে কত ধারায়? 219 ধারায়। সাজা কতদিন বলেন? 7 বছর। চলে আসেন ধারা 228, আদালত অবমাননা। বিচার চলাকালে বিচারককে বাধা দিলে, বিচার চলাকালে বিচারককে বাধা দিলে বা অপমান করলে শাস্তি আন্ডারলাইন করবেন, 6 মাস পর্যন্ত বিনাশ্রম বা 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তো তাহলে আহ বিচার চলাকালে বিচারকরা যদি বাধা দেয়, অপমান করে, তাহলে সেটার শাস্তি হবে কতদিন? 6 মাস পর্যন্ত বিনাশ্রম, 1000 টাকা অর্থদণ্ড বা উভয়। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো অনেকটা এরকম যে কিছুদিন আগে ঢাকা জজ কোর্টে একজন অ্যাডভোকেট, তিনি বিচারকরে যখন বিচারকরে হয়তো উনি বাজে কোনো কথা বলছিলেন আর কি, তখন উনারে কারাদণ্ড দেয় এই 228 ধারায়, 7 দিন কারাদণ্ড এবং জরিমানা বা যাই করুক না কেন। তো ফৌজদারি কার্যবিধিতেও এই আদালত অবমাননা আছে। কত ধারায় জানেন? 480 ধারায়। সেক্ষেত্রে হলো মাত্র 200 টাকা। একটু লিখে রাখেন যে ফৌজদারি কার্যবিধিতে 480 ধারায় 200 টাকা জরিমানা। ফৌজদারি কার্যবিধিতে এই 228-এর জায়গায় লিখেন যে ফৌজদারি কার্যবিধিতে 480 ধারায় 200 টাকা জরিমানা।
আচ্ছা, এখন তাহলে জেনে গেলেন যে দণ্ডবিধিতে আছে 228, আর ফৌজদারি কার্যবিধি কত? 480। বিচারক তো বাধা দেওয়া কিন্তু হয়েছে, মাঝে মধ্যে বয়কট করে, মুখ গান্ধায়, এই ধরনের কিছু। না, কোর্ট বয়কট ঠিক না। ওনারে ধরেন যে বিচার কার্যক্রম করতে দিচ্ছেন না, অপমান করছেন, আজে বাজে কথা বলছেন, কোর্টে ঢুকতে দিব না। কুমিল্লাতে না কোথায় যেন দেখলাম যে বিচারক কে করতেছিল, এরকম নাম। জি, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, বলেন বলেন। জি 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 সেটা একটা রেজিস্টার তলব দিল হাসপাতালে, জি ওই রেজিস্টারটা ডাক্তার নিয়ে আসলো না। জি না আসার কারণে ডাক্তারকে শোকজ করলো জি যে আপনি আসলেন না কেন, শোকজেরও জবাব দিলেন না। জি তখন তাকে 450 ধারায় 5 দিনের দণ্ড। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 485 ধারা আমার ঠিক জানা নাই, দেখে আপনারে আমি দিতে পারে ওখানে আদালতের নির্দেশ অমান্য করছে এই রিলেটেড কিছু আছে হয়তো বা। দেখেন, 480-তে দেয় জি, এখানে আমি করলাম। না 480, হ্যাঁ দেখেন 480-তে হলো কত টাকা আছে? 200 টাকা। আচ্ছা, এখন আমরা চলে এসে অধ্যায় 12, দেখেন দণ্ডবিধির অধ্যায় 12, মুদ্রা বিষয়ক অপরাধ। মুদ্রা বিষয়ক অপরাধ, ওই যে দেখেন অফেন্সেস রিলেটিং টু কয়েন্স এন্ড গভর্নমেন্ট স্ট্যাম্পস, পাইছেন? দেখেন এখান থেকে যে প্রশ্নটা আসার খুব সম্ভাবনা আছে, বহুবার পড়ায় আসছি শুরু থেকে, এখন পর্যন্ত আসে নাই, বাট আসার খুব সম্ভাবনা আছে। দণ্ডবিধিতে মুদ্রার সংজ্ঞা দিছে 230 ধারায়। এই জায়গায় বলছে মেডেল, স্ট্যাম্পহীন তাম্রপিণ্ড, কড়ি, এগুলোর পর একটা ক্রস চিহ্ন আছে, দেখছেন? তার মানে মেডেল, স্ট্যাম্পহীন তাম্রপিণ্ড, কড়ি এগুলা মুদ্রা হিসেবে বিবেচিত হবে না, বুঝছেন? তবে দেখেন অঙ্কিত মুদ্রা, ফারুকাবাদ মুদ্রা, ফারুকাবাদ শব্দটা আন্ডারলাইন করেন, ফারুকাবাদ অঙ্কিত মুদ্রা, আর একটা কি বলেন? ফারুকাবাদ মুদ্রা। হোয়াট ইজ ফারুকাবাদ মুদ্রা? ব্রিটিশ ভারতের, যেহেতু দণ্ডবিধিটা হচ্ছে 1860 সালের, তো তৎকালীন ব্রিটিশ ভারতের এক প্রকার মুদ্রা ছিল ফারুকাবাদ মুদ্রা। গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। তা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোনটি দণ্ডবিধি অনুসারে মুদ্রা হিসেবে বিবেচিত হবে, অপশনে আছে ধরেন মেডেল, স্ট্যাম্পহীন তাম্রপিণ্ড, ফারুকাবাদ, উপরে কোনটিই নয়, উত্তর হবে কোনটি? ফারুকাবাদ মুদ্রা, বুঝছেন? আচ্ছা, তো এখন আমরা চলে আসি ধারা 231। ধারা 231, মুদ্রা জাল বাংলাদেশি মুদ্রা ব্যতীত 7 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। এখন 7 বছর পর্যন্ত, জাস্ট এখানে আপনাদের বোঝার জন্য, 7 বছর পর্যন্ত মানে হলো কারাদণ্ড, সংক্ষেপে লেখার জন্য কারাদণ্ড শব্দটা এখানে লিখি নাই। তো মুদ্রা জাল বলতে বাংলাদেশি মুদ্রা ব্যতীত, মানে যদি শুধু লেখা থাকে যে মুদ্রা জালের শাস্তি কি, তাহলে হবে 7 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। কত দাঁড়ায়? 231। এখন বাংলাদেশি মুদ্রা ছাড়া আর কি মুদ্রা আছে? ডলার আছে, পাউন্ড আছে, দিরহাম আছে, রিয়াল আছে, এগুলো আছে না? এইগুলা জাল করলে তাহলে মামলা হবে 231 ধারায়। 232টা আগে পড়ে আসি, দেখেন 232 ধারা নিচে বাংলাদেশের মুদ্রা জাল, পাইছেন? যদি কেউ বাংলাদেশের মুদ্রা জাল করে তাহলে সাজা বেশি, দেখেন যাবজ্জীবন বা 10 বছর প্লাস অর্থদণ্ড। প্লাস অর্থদণ্ড মানে হচ্ছে এবং, ঠিক আছে? তো তাহলে যদি কেউ বাংলাদেশি মুদ্রা জাল করে তার সাজার পরিমাণ কিন্তু বেশি, যাবজ্জীবন বা 10 বছর, এবং সেই সাথে কি বলে? অর্থদণ্ড। বুঝছেন না? তাহলে শুধু মুদ্রা জালের শাস্তি 231, আর বাংলাদেশি মুদ্রা 232। আচ্ছা, চলে আসি এবার ওই যে ধারা 260। আচ্ছা, 255টা আগে পড়ি। ধারা 255, সরকারি স্ট্যাম্প জাল করা। আমরা যে স্ট্যাম্প গুলো ব্যবহার করি, ধরেন আপনারা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় যখন ইন্টিমেশন জমা দিচ্ছেন বা সামনে ফর্ম পূরণ করবেন, আপনাদের স্ট্যাম্প কেনা লাগে 100 টাকার 3টা। তো এই স্ট্যাম্পের মূল্য কিন্তু অ্যাকচুয়ালি টাকার চেয়ে বেশি। টাকা তো 100 টাকার মূল্য 100, আর স্ট্যাম্প কিনতে 120 টাকা লাগে। তাহলে এই স্ট্যাম্প যদি কেউ জাল করে তাহলে সাজা দেখেন যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত, এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে বাংলাদেশি মুদ্রা জাল আর বাংলাদেশি স্ট্যাম্প জালের শাস্তি একই একই। আচ্ছা, আর এবার চলে আসি ধারা 260, জাল জেনেও সরকারি স্ট্যাম্প ব্যবহার করা। এই স্মৃতি আন্ডারলাইন করতে বললে আন্ডারলাইন করবেন, করতেছেন? আচ্ছা, জাল জেনেও ব্যবহার করা, জাল করা দুইটা এক জিনিস না।
ধরেন ফেরদৌস জাল করছে, ওনার ফ্যাক্টরি ইস্টাম জালের, আর তানভীর আলম খান ওই যে ইস্টাম ফেরদৌসের কাছ থেকে নিয়ে জাল জেনেও ব্যবহার করছে, তাহলে ফেরদৌসের বিরুদ্ধে মামলা হবে 255 ধারায়, আর তানভীর আলম খানের বিরুদ্ধে মামলা হবে 260 ধারায়। দেখেন 7 বছর পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয়। জাল করলো ছিল 260, 260 যে ব্যবহার ব্যবহার করলো, যে জাল করলো সে হলো 255, আর যে ব্যবহার করলো সে হলো 260। বুঝছেন? তাহলে আমি একটু এইভাবে বলে দিই, দুইটা সাজা এক জায়গা করছি কেন? ওই যে বাংলাদেশি মুদ্রা ছাড়া অন্যান্য মুদ্রা জাল, এটার শাস্তি আর জাল স্ট্যাম্প ব্যবহার করা, এই দুইটার শাস্তি এক, 231 আর 260। আর বাংলাদেশি মুদ্রা জাল করা এটা হলো 232, আর স্ট্যাম্প জাল করা এটা হলো 255। এই দুইটার সাজা এক, যাবজ্জীবন 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। বুঝছেন? এবং এই মুদ্রা জাল সম্পর্কিত অপরাধ আছে কততম অধ্যায়? 12তম অধ্যায়। চলে আসি আমরা, দেখেন 13শ অধ্যায়, বাটখারা ও মাপকাঠি সংক্রান্ত অপরাধ সম্পর্কে, অফেন্সেস রিলেটিং টু ওয়েটস এন্ড মেজার্স। বাটখারা বুঝেন? পড়েন। আর মাপকাঠি তো বুঝেন, দাড়িপাল্লা। আচ্ছা, এখন আর দাড়িপাল্লা পড়েন না থাকলেও এখন তো যে ডিজিটাল মিটার বের হয়েছে, এখন দণ্ডবিধির এই যে দেখেন ধারা 264 থেকে 267, এই জায়গায় বলছে যদি কেউ বাটখারা এবং মাপকাঠিতে যদি কেউ ভেজাল দেয়, মানে কম কম করে, তাহলে সে দণ্ডিত হবে 264 থেকে 267। তা আমরা এই ধারাগুলো বিস্তারিত পড়বো না, সংক্ষেপে মনে রাখবো। দেখেন এই অধ্যায়ের সকল অপরাধের শাস্তি হলো যে কোনো বর্ণনার 1 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। তাহলে বাটখারা ও মাপকাঠি রিলেটেড যাই আসুক না কেন, সাজা কত? 1 বছর, অর্থদণ্ড। আর ধারা কত থেকে কত? 264 থেকে 267। মনে থাকবে ইনশাল্লাহ। জি, চলে আসি 4র্দশ অধ্যায়। দেখেন 4র্দশ মানে কত? 14 অধ্যায়। জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা, নৈতিকতা সংক্রান্ত অপরাধ সম্পর্কিত, অফেন্সেস এফেক্টিং দ্য পাবলিক হেলথ, সেফটি, কনভিনিয়েন্স, ডেসেন্সি এন্ড মোরালস। ধারা দেখেন 268 থেকে 294, 268 থেকে 294। প্রথমে আমরা চলে আসি পাবলিক নুইসেন্স এবং শাস্তি। ভাই, পাবলিক নুইসেন্সের বাংলা হচ্ছে গণ উৎপাত বা গণ উপদ্রব। লেখা লাগবে না, লেখা আছে, আগে আমার কথা শুনেন। পাবলিক নুইসেন্স কারে বলে? পাবলিক নুইসেন্স মানে হলো যে আমার আশেপাশের কোনো একজন ব্যক্তি এমন কোনো কাজ করছে যে কাজের কারণে আমি বিরক্ত, এটাই হলো পাবলিক নুইসেন্স। ধরেন সে একটা কুকুর পালে, ওই কুকুরে প্রায় পথচারীরে কামড়ায়, এটা একটা পাবলিক নুইসেন্স। বিল্ডিং এর কাজ করতেছেন, এই রাস্তায় চলাচলের রাস্তায় ইট সিমেন্ট খোয়া রাখছেন, সরানোর কোনো নাম নাই, এটা একটা কি? পাবলিক নুইসেন্স। তারপরে গান বাজাচ্ছেন তো বাজাচ্ছেন, রেগুলার বাজান, আশেপাশের লোকজন ঘুমাইতে পারে না, এটা একটা কি? পাবলিক নুইসেন্স। তো মোটামুটি যে কাজের জন্য চারপাশের লোকজন বিরক্ত হয় সেটাকেই কি বলে? পাবলিক নুইসেন্স। এখন একটু পড়ি, দেখেন যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যা তার, আন্ডারলাইন করবেন, এই যে আন্ডারলাইন করেন, চারপাশে বসবাসকারী জনসাধারণের ক্ষতি, বিপদ বা বিরক্তি সৃষ্টি করে, তবে তাকে গণ উপদ্রব, এই যে দেখেন লেখা আছে, গণ উপদ্রব বা পাবলিক নুইসেন্স বলে। গণ উপদ্রবের আর একটা বাংলা হচ্ছে গণ উৎপাত। গণ উৎপাত দণ্ডবিধির এটা বললেন 268 ধারায়, 268 ধারাটা বললেন, 268 ধারায় পাবলিক নুইসেন্সের সংজ্ঞা প্রদান করা হলেও শাস্তি প্রদান করা হয়েছে 290 ধারায়। দণ্ডবিধিতে এরকম নাই, সাধারণত সংজ্ঞা দেওয়ার তার পরের ধারাই দেয় শাস্তি, বা সংজ্ঞা দেওয়ার 2-3 ধারা পরে দেয় শাস্তি, কিন্তু এই যে এই দুজনের দূরত্ব খুব বেশি। 268 ধারায় দিছে পাবলিক নুইসেন্সের সংজ্ঞা, আর শাস্তি দিছে কততে? 290 ধারায়। যখন তরুণ তরুণীদের আবাসিক হোটেল থেকে উদ্ধার করে, তখনও কিন্তু মামলা দেয় 290 ধারায়। তখন ওই জায়গায় কিন্তু তরুণ তরুণীর ওই কাজের কথা কিন্তু ওই জায়গায় লেখা নাই, বাট এটা বিবেচনা করা হচ্ছে পাবলিক নুইসেন্স হিসেবে। 290 ধারায় পাবলিক নুইসেন্সের শাস্তি হলো শুধুমাত্র অর্থদণ্ড, আন্ডারলাইন করবেন, যার পরিমাণ 200 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে পাবলিক নুইসেন্সের জন্য কোনো কারাদণ্ডের বিধান নাই, শুধু জরিমানা। কত টাকা? 200 টাকা। মনি সাহেব বলেন তো, যে 200 টাকা যদি সে না দেয় তাহলে কতদিন কারাদণ্ড হতে পারে?
পড়ে আসছি আমরা, মনির সাহেব মনে করেন। কে বলবেন? বলেন, শাকিল বলেন। দণ্ডবিধি 67 ধারা অনুযায়ী 6 মাস পর্যন্ত। কেন 6 মাস? ব্যাখ্যা দেন। স্যার এখানে দণ্ডবিধি 67 ধারায় বলা হয়েছে যে অর্থদণ্ড যদি 50 টাকা পর্যন্ত হয় তাহলে 2 মাস, যদি 100 টাকা পর্যন্ত হয় তাহলে 4 মাস, আর যদি 100 টাকার বেশি হয় তাহলে 6 মাস, এই জি, যদি 200 টাকা তাহলে 6 মাস। ধন্যবাদ। আপনাদের একটু মনে করাই দিই, যে ক্ষেত্রে আদালত শুধু অর্থদণ্ড দেয়, কোনো কারাদণ্ড দেয় না, শুধু অর্থদণ্ড দিছে। তো ওই অর্থদণ্ড দেওয়ার সামর্থ্য যদি তার না থাকে বা সে যদি না দেয়, তাহলে যদি অর্থদণ্ডের প্রমাণ 50 টাকা পর্যন্ত হয় তাহলে তার কারাদণ্ড হবে 2 মাস, 100 টাকা পর্যন্ত হইলে 4 মাস, আর 100 টাকার বেশি হইলে 6 মাস। তাহলে এই জায়গায় 200 টাকা অনাদায় কতদিনের কারাদণ্ড দিতে পারে? সর্বোচ্চ 6 মাস, দণ্ডবিধির 67 ধারা অনুসারে। তাহলে পাবলিক nuisance সংজ্ঞা দিল কত ধারায়? 268। আর শাস্তি 290। কত টাকা? 200 টাকা। এছাড়া ফৌজদারি কার্যবিধির 133 ধারায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত পদ্ধতিতে পাবলিক nuisance প্রতিকারের বিধান আছে। তাহলে পাবলিক nuisance এছাড়া ফৌজদারি কার্যবিধির আছে কত ধারায়? 133 ধারায়। বুঝছেন? লেখেন, দেওয়ানি কার্যবিধির 91 ধারায় আছে। দেওয়ানি কার্যবিধির আছে 91 ধারায় পাবলিক nuisance। একানব্বই 91। তো তাহলে দণ্ডবিধির 268-তে সংজ্ঞা, 290-তে শাস্তি, ফৌজদারিতে 133, আর দেওয়ানিতে আছে কত? 91। কোন প্রশ্ন আছে আপনাদের? দেওয়ানিতে শাস্তি হয় না, জাস্ট মনে রেখেন 91-তে আছে। দেওয়ানি কার্যবিধির 91 ধারায় আছে পাবলিক nuisance মামলা করবে অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতিক্রমে 2 বা ততোধিক ব্যক্তি লিখিতভাবে। আচ্ছা, আমরা চলে আসি অবহেলা জনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটালে। অবহেলা জনিত এই শব্দটা কুল দেন। ধারা 269 গোল দেন। একটু পড়ি দেখেন। যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে বা অবহেলা সহকারে এমন কোনো কাজ করে যার মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বা বিস্তার লাভের সম্ভাবনা আছে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ আন্ডারলাইন করবেন 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আপনার করোনা হয়েছে, এখন আপনি মাস্ক পরেন নাই বা সামাজিক দূরত্ব বজায় না রাইখা এক জায়গা পাবলিক প্লেসে আসছেন, তাহলে এই জায়গা আপনি যদি মনে করেন যে ভুল ক্রমে মাস্কটা আনেন নাই, সেটা হলো আপনার অবহেলা। বুঝছেন? আপনার মুরগির খামার আছে, এখন মুরগির খামারে আপনি আশঙ্কা করতেছেন যে সারা বাংলাদেশে মুরগির খামারে বার্ড ফ্লু হয়েছে। এখন আপনি আপনি আশঙ্কা করতেছেন যে আপনার খামারেও বার্ড ফ্লু আছে, আগে ভাগে বেচতেছেন পরীক্ষা টরীক্ষা না করে, তাহলে এই জায়গায় আপনার অবহেলার কারণে তো বার্ড ফ্লু ছড়াই যেতে পারে। তো এই ক্ষেত্রে মামলা হবে কত ধারায়? 269 ধারায়। আর সাজা কত? 6 মাস। বুঝছেন ফেরদৌস সাহেব? আগে 1860 সালে যে রোগ ছিল, কলেরা, জলবসন্ত, কালাজ্বর। আচ্ছা, এরপরে দেখেন বিদ্বেষপূর্ণ কার্য দ্বারা, এটা বলতেন বিদ্বেষপূর্ণ, বিদ্বেষপূর্ণ জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ, বাদ বাকি সব এক। আগেরটা হলো অবহেলা, আর এটা হলো বিদ্বেষ। বিদ্বেষ মানে হলো স্বেচ্ছায়, ইচ্ছা করিয়া। তাহলে সাজা দেখেন, যদি কোনো ব্যক্তি বিদ্বেষপূর্ণ কাজের মাধ্যমে কোনো জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটায় বা বিস্তার লাভ করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ বল দিবেন 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যখন 2020 সালে সারা বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ে,
তখন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একজন চীনা মহিলা, উনি ওই ইচ্ছা কইরা ওনার লালা থুতু এগুলা একটা এই লিফটের বাটনে মাখাই দিচ্ছে যে আমার তো করোনা হইছে হইছে, যারা এই লিফট দিয়ে যাবি, লিফটের বোতাম চাপবি, তোদেরও হবে। তাহলে এই ঘটনা বাংলাদেশে ঘটাইলে ওনার বিরুদ্ধে মামলা হতো 270 ধারায়, সাজা হতো কত? 2 বছর। 2 বছর। বুঝছেন? লিখিত পরীক্ষায়, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার লিখিত পরীক্ষা একবার একটা প্রশ্ন এসেছিল যে একজন লোক, যে তার একটা মুরগির খামার আছে, সে বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও মুরগি বিক্রি করতেছে, তাই এখন তার সাজা কি হতে পারে? 270 ধারায়, 270 ধারায় সাজা কি হইতে পারে? 2 বছর পর্যন্ত হতে পারে। আমরা চলে আসি পরের অংশে, দেখেন আন্ডারলাইন করেন, কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করা ধারা 271। কোয়ারেন্টাইন রুল এই শব্দটার সাথেও আমরা অধিকাংশ মানুষ পরিচিত হয়েছি করোনার সময়, বাট আমাদের দণ্ডবিধিতে 1860 সাল থেকেই আছে। কোয়ারেন্টাইন মানে কি? মানে একটা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে কাউকে রাখা, জনবিচ্ছিন্ন করে রাখা, যাতে যদি তার কোনো সংক্রামক ব্যাধি হয় তার মাধ্যমে যাতে অন্যান্য মানুষের এই রোগটা না হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা। এবং আমাদের বাংলাদেশে যখন করোনা হয়েছিল, এক এক এলাকা বা ঘর, কয়েক ঘরে কোয়ারেন্টাইনে রাখছিল, বা বিদেশিরা আসলে একটা নির্দিষ্ট জায়গায় রাখছিল। তো দেখেন, সংক্রামক ব্যাধি বিস্তার রোধে সরকার কর্তৃক প্রদত্ত কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করলে যে কোনো বর্ণনার কারাদণ্ড আন্ডারলাইন করবেন, যা 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করার শাস্তি কত? 6 মাস। 6 মাস। 6 মাস। 6 মাস। তাহলে আমরা যেটা জানলাম, আপনার প্রথমে যেটা জানলাম যে অবহেলার কারণে সংক্রামক ব্যাধি যদি বিস্তার লাভ করে তাহলে 269-এ 6 মাস, আর ওই কাজটা বিদ্বেষ প্রসূত ভাবে করলে 270-এ কত দিন? 2 বছর। আর কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করলে 271-এ কত? 6 মাস। 6 মাস। কি বিমল সাহেব সমস্যা বুঝতেছেন? আপনি কাছাকাছি এসে বসবেন, আপনাদের দেখা যায় না। দেখেন, আমরা চলে আসি রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালানো বা অশ্বারোহণ। অশ্বারোহণ মানে হলো ঘোড়া। পরে আগে আমার কথা শুনেন। রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালানো সংক্রান্ত আমাদের দণ্ডবিধিতে 3টা ধারা আছে। রাজপথে যদি কেউ শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালায় বা অশ্বারোহণ করে, মানে ঘোড়ার গাড়ি, তো তাহলে যদি তার এই বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য যদি কেউ আহত বা নিহত হতে পারতো, কিন্তু আহত বা নিহত হয় নাই, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 279 ধারায়। তাহলে শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালানোর শাস্তি কত? 279। আমার কথা শুনেন, বই দাগায়েন না, কেমন কথা শুনেন। শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালানোর শাস্তি 279। এই জায়গার শাস্তি 3 বছর বা 5,000 টাকা। কত বলেন? 3 বছর 3 বছর বা 5,000 টাকা বা উভয়। বুঝছেন? আচ্ছা, এখন যদি আপনার রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, গাড়ি চালায় কাউরে নিহত করছে, গাড়ি চালায় কাউরে নিহত করছে, তাহলে মামলা হবে 304 খ বা 30B। 304 খ। এই জায়গায় শাস্তি কারাদণ্ড 3 বছর, কিন্তু এই জায়গায় অর্থদণ্ডটা আনলিমিটেড। বুঝছেন? অর্থদণ্ডের কোনো পরিমাণ এখানে বলে নাই। তাহলে কারাদণ্ডের দিক দিয়ে যদি শুধু বেপরোয়া ভাবে চালাইছে তাহলে ওই জায়গাও 3 বছর, আর বেপরোয়া ভাবে চালায় যদি কাউরে নিহত করে ওই জায়গাও কয় বছর? 3 বছর। এখন আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে তাহলে মেরে ফেলাই তো ভালো। না, এখন ওখানে 279-তে অর্থদণ্ড হতে পারে 5,000। ওখানে অর্থদণ্ডের সীমাবদ্ধতা আছে, কিন্তু মেরে ফেললে ওই জায়গায় অর্থদণ্ডের সীমাবদ্ধতা নেই। মানে বিচারক ইচ্ছা করলে অনেক অর্থদণ্ড জরিমানা করতে পারে, অনেক অর্থদণ্ড দিতে পারে। বুঝছেন? আচ্ছা, আর একটা ধারা আছে 338 ক। ওই জায়গা বলছে যে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যদি কাউরে গুরুতর আহত করে, ধরেন হাত ভেঙে ফেলছে, মাথা ফাটাই ফেলছে, গুরুতর আহত করে, তাহলে মামলা হবে 338 ক। এই জায়গা কারাদণ্ড মাত্র 2 বছর। তাহলে 279-তে শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, কাউরে আহত নিহত করে নাই, কারাদণ্ড 3 বছর। আর 338 কতে বেপরোয়া ভাবে গাড়ি চালায় কারো হাত পা ভেঙে ফেলছে, কারাদণ্ড কয় বছর? 2 বছর। আপনার কাছে মনে হইতে পারে যে কেমন শাস্তি,
বাট এই জায়গায় অর্থদণ্ডটা আবার আনলিমিটেড, বুঝছেন? তো তাহলে আহত করলে বা নিহত করলে অর্থদণ্ড আনলিমিটেড, কিন্তু শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, কারো আহত নিহত করে নাই, তাহলে কত? 5,000 টাকা। তাহলে হলো 3 বছর 5,000, 3 বছর 5,000। আজকে থেকে সব মনে রাখবেন, তিনটা ধারা আবার বলি। শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, কাউরে আহত নিহত করে নাই, 279। বেপরোয়া ভাবে গাড়ি চালাইয়া কাউরে নিহত করছে, 304 খ। বেপরোয়া ভাবে গাড়ি চালাইয়া কাউরে গুরুতর আহত করছে, 338 ক। একটু পড়ি দেখেন, জরিমানা, হ্যাঁ সরকারি নেবে। দেখেন, আহ রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালানো বা অশ্বারোহণ, যদি কোনো ব্যক্তি কোনো জনপথে এমন বেপরোয়া ভাবে বা তাচ্ছিল্যের সাথে কোনো গাড়ি বা যান চালায়, বেপরোয়া ভাবে তাচ্ছিল্যের সাথে কোনো গাড়ি বা যান চালায় বা অশ্বারোহণ করে, যাতে মানুষের জীবন বিপন্ন হতে পারে বা অন্য কোনো ব্যক্তিকে আহত বা জখম করার সম্ভাবনা থাকে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ ন্যূনতম 1,000 টাকা এবং অনধিক 5,000 টাকা পর্যন্ত হতে পারে, উভয়বিধ দণ্ড হবে। বুঝছেন? তা মাঝে মাঝে রাস্তা দিয়ে দেখবেন যে এটা মোটরসাইকেলই বেশি হয়, বা অনেক বাস হঠাৎ করে বেপরোয়া ভাবে চলে গেছে, বা মোটরসাইকেল চালাচ্ছে এত বিকট শব্দ এবং খুব দ্রুত যাচ্ছে, তাহলে তার বিরুদ্ধে যদি মামলা হয় কত ধারায় হবে? 279 279 ধারায়। আচ্ছা, এরপরে দেখেন, এছাড়া রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে বা অশ্বারোহণ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে, এটা বললেন মৃত্যু ঘটালে, সেই ক্ষেত্রেও শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তাহলে মৃত্যু ঘটাইলে সাজা কত? 3 বছর 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। ধারা দেখেন 304 খ, 304 খ। এটা কিন্তু ব্র্যাকেট হবে না, এই 304 খতে কোনো ব্র্যাকেট হবে না। আর বর্তমানে আমি একটু বলে দিই, সামনে আবার লেখাবো, বর্তমানে 304 খতে মামলা হবে না, বর্তমানে মামলা হবে সড়ক পরিবহন আইন 2018 এর 105 ধারায়। ওই জায়গায় সাজা আছে 5 বছর 5 লাখ, 5 বছর 5 লাখ। বাট যেহেতু আমাদের দণ্ডবিধি পরীক্ষা আসবে, দণ্ডবিধিটা মনে রাখা দরকার। দেখেন, রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করলে, এই যে গুরুতর আঘাত বলতেন, গুরুতর আঘাত করলে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা এই যে আন্ডারলাইন করবেন, 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। ধারা কত? 338 এই তিনটা ধারা কে বুঝেন নাই বলেন? অনলাইন অফলাইনে যারা আছেন, এই তিনটা ধারার পার্থক্য কি বুঝতে পারছেন? এ পীযুষ সাহেব, তিনটা ধারার পার্থক্য বলেন। আসেন আমরা পরের ধারায় চলে আসি, বেপরোয়া ভাবে নৌযান চালানো, নৌযান 280। বেপরোয়া ভাবে একটা সময় পর্যন্ত আমাদের নদীমাতৃক বাংলাদেশ, এখনো নদী আছে কিন্তু এখন সড়কের যোগাযোগ ব্যবস্থা বেশি। তো বেপরোয়া ভাবে যদি কেউ লঞ্চ চালায়, নৌযানের মধ্যে অনেক কিছু বোঝায়, ট্রলার বোঝায়, লঞ্চ বোঝায়, স্পিডবোট বোঝায়, যাই চালাক না কেন, যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে কোনো জাহাজ বা কোনো নৌযান চালনা করে, যার ফলে মনুষ্য জীবন বিপন্ন হতে পারে বা কোনো ব্যক্তিকে আহত বা জখম করার সম্ভাবনা থাকে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ কত? 1,000 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে তাহলে বেপরোয়া ভাবে নৌযান চালানোর সাজা কত? 6 মাস, 6 মাস 1,000, 6 মাস 1,000, 280 ধারা। পরের ধারায় আসি, দেখেন, অশ্লীল পুস্তক ইত্যাদি বিক্রয়, ধারা 292। যদি কোনো ব্যক্তি কোনো অশ্লীল পুস্তক বস্তু ভাড়া দেয়, প্রস্তুত করে, বিক্রয় করে, উৎপাদন করে, নিজের দখলে রাখে, কোন অশ্লীল বস্তু আমদানি রপ্তানি বা পরিবহন করে, অশ্লীল বস্তুর ব্যবসা করে, অশ্লীল, এই যে দেখেন, অশ্লীল বিজ্ঞাপন প্রদান করে, অথবা উক্ত কাজ করার উদ্যোগ গ্রহণ করে, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, আন্ডারলাইন করবেন, যা 3 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আপনি অশ্লীল কোনো জিনিস রাখেন, বিজ্ঞাপন দেন,
বা আমদানি রপ্তানি করেন, বিক্রি করেন, যাই করেন না কেন মামলা হবে কত ধারায়? 293 ধারায়, সাজা 3 মাস বা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, তারপরে চলে আসি, দেখেন লটারি অফিস পরিচালনা করা, ধারা 294 ক। লটারি এখন আমাদের খুব বেশি দেখা যায় না, বাট 20 বছর আগেও লটারি বিক্রি করতো মাইকিং করে করে, 10 টাকায় 40 লাখ, 10 টাকায় 50 লাখ। আর এছাড়া বিভিন্ন জায়গায় লটারি থাকতো। এখন লটারি যদি আপনি রাখতে চান, ছাড়তে চান, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট যে জায়গায় থাকেন, যদি গোপালগঞ্জে লটারি পরিচালনা করতে চান, অবশ্যই অনুমোদন লাগবে। সরকারের অনুমোদন ছাড়া যদি আপনি করেন তাহলে আপনি বেআইনি কাজ করছেন। দেখেন, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় লটারি বা সরকার কর্তৃক অনুমোদিত নয়, এই ধরনের কোনো লটারি অনুষ্ঠান করার উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, কোনো অফিস বা স্থান সংরক্ষণ করলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে লটারি অফিস পরিচালনা মানে হলো লটারি বিক্রি করছেন, এরপরে যে ড্র হয়, লটারি অফিস পরিচালনা করছেন, শাস্তি হবে 294 কতে, যে কোনো বর্ণনার কত? 6 মাস, যে কোনো বর্ণনার 6 মাস। এরপরে আমরা চলে আসি পঞ্চদশ অধ্যায়, ধর্ম অবমাননা। কুল দিয়ে 3টে স্টার দেন। ধর্ম অবমাননা, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ধর্ম অবমাননা সংক্রান্ত অপরাধ সমূহ দণ্ডবিধির কততম অধ্যায় আলোচনা করা হয়েছে? কত অধ্যায়? বা অফেন্সেস রিলেটিং টু রিলিজিয়ান। প্রথমে চলে আসেন ধারা 295, উপাসনালয়ের ক্ষতি বা অপবিত্র করা। উপাসনালয় এটা হিন্দুদের হতে পারে, মুসলিমদের হতে পারে, বৌদ্ধদের হতে পারে, খ্রিস্টানদের হতে পারে, অন্য কোনো ধর্মীয় গোষ্ঠীর হতে পারে। উপাসনালয়ের ক্ষতি বা অপবিত্র করা, এরকম যদি কোনো কাজ করা হয় তাহলে তার শাস্তি হলো যে কোনো বর্ণনা 2 বছর পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? তারপরে দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হলো যে দেখা গেল যে হিন্দুদের মন্দির মানে ভেঙে ফেলছে, প্রতিমা ভেঙে ফেলছে, এটা হয়। তারপরে দেখেন ধারা 295 ক, উপাসনালয়ে কঠোর আঘাত, বিদ্বেষপূর্ণ কাজ দ্বারা, যেমন কথা লেখা দ্বারা ধর্ম অবমাননা করা। এটা হচ্ছে আপনি বিদ্বেষপূর্ণ কাজ দ্বারা, যেমন কথা লেখা দ্বারা ধর্ম অবমাননা করা। দেখা যাচ্ছে যে ফেসবুকে অনেকে আজে বাজে কথা লেখে ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম নিয়ে যদি কেউ লেখে যে কারণে ধর্ম অবমাননা হতে পারে, তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 295 ক ধারায়। যে কোনো বর্ণনার কত বলেন? 2 বছর অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, এরপরে দেখেন 298 তে বলছে ধর্ম নিয়ে গালি। 298 ধর্ম নিয়ে গালি, যে কোনো বর্ণনার 1 বছর পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। এখন আপনি বলতে পারেন যে তাহলে 295 কর সাথে 298 এর মধ্যে কি পার্থক্য? পার্থক্য হলো 295 কতে বলছে কথা লেখা সবকিছু, আর 298 তে বলছে যদি কেউ ধর্ম নিয়ে গালি দেয় তাহলে সাজা 1 বছর পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। আর ধর্ম সংক্রান্ত যত অপরাধ আছে এই অপরাধগুলো কততম অধ্যায়ে? পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়। তো আমাদের নামাজের বিরতি, নামাজে যাচ্ছি। এই কাগজটা যারা লাগান নাই আঠা দিয়ে লাগিয়ে ফেলেন এই ফাঁকে। দেখেন এখানে 719 বিচারিক কার্যধারায়, সবাই পড়াই ফিরে আসি। দেখেন বিচারিক কার্যধারায় সরকারি কর্মচারী কর্তৃক আইনের পরিপন্থী রিপোর্ট ইত্যাদি প্রস্তুত করা, এটা আমরা অলরেডি পড়ছি 219 ধারা। ওই যে ভুয়া চার্জশিট মনে আছে? এই যে দেখেন আবার একটু পড়ি। যে কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে অসৎভাবে বা বিদ্বেষপূর্ণভাবে বিচারিক কার্যধারা যে কোনো পর্যায়ে কোন রিপোর্ট, আদেশ, রায়, সিদ্ধান্ত প্রস্তুত করে ঘোষণা করে যেটাকে তিনি আইনের গোল দিবেন পরিপন্থী হিসেবে জানে, সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস গোল দিবেন যা 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যদিও এটা আমরা এডিশনাল পেজে পড়েছি। আচ্ছা, 217 ধারাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, দরকার নাই, তারপরে একটু পড়ে যায়। দেখেন কোন ব্যক্তিকে শাস্তি হতে বা কোনো সম্পত্তিকে বাজেয়াপ্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্য করুন। ধরেন কোন ব্যক্তির শাস্তি হতে বাঁচানোর জন্য বা কোনো সম্পত্তির বাজেয়াপ্ত হতে বাঁচানোর জন্য যদি কোনো সরকারি কর্মকর্তা অমান্য করে আদেশ, সেই ক্ষেত্রে তার সাজা হবে 217 ধারায় 2 বছর। দরকার নাই, এটা দরকার নাই। আর আপনার 218 দরকার নাই, 219 আর 28 এটা মনে রাখলেই হবে।
229 ধারাটা একটু মনে রাখতে হবে। দেখেন, জুরি বা অ্যাসেসর হিসেবে রূপ ধারণ, পার্সোনেশন অফ জুরি অর অ্যাসেসর। জুরি কাকে বলে? জুরি হলো আমাদের পাকিস্তান আমলে আমাদের জুরি বিচার ব্যবস্থা ছিল, বিচারক যেরকম ওরকম জুরি। জুরি বোর্ড শুনছেন না? যে দুই তিনজনে বিচার করে, জুরি। তাহলে আপনি যদি কোনো জুরি বা অ্যাসেসরের ছদ্মবেশ ধারণ করেন, তাহলে 229 ধারায় আপনার সাজা হবে কতদিন? দেখেন, 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। কি কি বলেন? 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। দেখেন, আমাদের দণ্ডবিধিতে ছদ্মবেশ সংক্রান্ত 170 ধারায় আছে সরকারি কর্মচারী ছদ্মবেশ 2 বছর। 419-এ আছে চিটিং বাই পার্সোনেশন, যে কারো ছদ্মবেশে প্রতারণা, 419 সাজা 3 বছর। আর ছদ্মবেশ বা অ্যাসেসরের ছদ্মবেশ সেটা আছে 229, এই জায়গায় সাজা কত? 2 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে যদি চলে আসি, আপনার নাই বোধহয়, না থাকলে সমস্যা নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, বেঞ্চ সহকারী কর্তৃক আদালতের রায় পরিবর্তন করে নথিতে সামিল করলে তার জন্য সর্বোচ্চ কারাদণ্ড কত বছর? 219 ধারা, ওই যে বিদ্বেষ প্রসূত ভাবে রায় দিছে, বুঝছেন? রায় পরিবর্তন করে দিছে বেঞ্চ সহকারী, তাহলে সাজা হবে 219 ধারায় কত বছর? 7 বছর। তো সেলফ প্র্যাকটিসের কেউ যদি প্রশ্ন না বুঝেন, আমাদের সাথে সাথে জিজ্ঞাসা করবেন যে স্যার এই জায়গা বুঝি নাই। বুঝছেন? 2 নং প্রশ্নটা দেখেন, বিচারিক কার্যধারায় সরকারি কর্মচারী কর্তৃক অসৎভাবে আইনের পরিপন্থী রিপোর্ট, আদেশ, রায় বা সিদ্ধান্ত ইত্যাদি প্রস্তুত করার শাস্তি কি? অনধিক 7 বছর কারাবাস, অর্থদণ্ড বা উভয়। আমরা চলে আসি মুদ্রা জাল বা স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ। এটা ইতোমধ্যে আমরা পড়ে ফেলেছি, তারপরেও দেখেন, যে ব্যক্তি, এই যে দেখেন, যে ব্যক্তি মুদ্রা জাল করে বা মুদ্রা জালকরণ প্রক্রিয়ায় কোনো জ্ঞাতসারে সম্পাদন করে, সেই ব্যক্তির শাস্তি কি? মুদ্রা জালের শাস্তি 7 বছর, মনে আছে? এগুলো 231 ধারা। আর 2 নাম্বারটা দেখেন, এটাও গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি বাংলাদেশি মুদ্রা জাল করে, তাহলে তার শাস্তি যাবজ্জীবন বা 10 বছর, এবং সেই সাথে কি বলে? অর্থদণ্ড। যাবজ্জীবন, 10 বছর বা অর্থদণ্ড, মানে এবং অর্থদণ্ড, সরি। 3 নাম্বারটা দেখেন, সরকারি স্ট্যাম্প জালকরণের সর্বোচ্চ শাস্তি কি? স্ট্যাম্প জাল করতেন, এই পিপাস সাহেবের একটা কপি দিয়েন, পাইছেন? পিপাস সাহেব একটা কাগজ, ওকে। 4 নাম্বার দেখেন, নকল বলে জানার পরেও কোন সরকারি স্ট্যাম্পকে খাঁটি বলে ব্যবহার করলে, নকল বলে জানার পরেও যদি সরকারি স্ট্যাম্প খাঁটি বলে ব্যবহার করেন, তাহলে সাজা কত? 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড বা জরিমানা। 5 নম্বর প্রশ্নটা দেখেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শাস্তি দণ্ডবিধির কত ধারায় উল্লেখ করা হয়েছে? 295 ক। তো আপনারা এডিশনাল পেজ তো আমি দিয়ে দিছি। এখন আমরা দণ্ডবিধির খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়া শুরু করব, সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা এবং খুন। বুঝতে পারছেন? তো এখানে আপনারা একটা এডিশনাল পেজ পাবেন। তো এডিশনাল পেজটা কয়জন আছে একটু গোনা দেন, আবার প্রিন্ট দিতে হবে। পেনাল কোডের অধীন মানব জীবন এবং মানব দেহ সংক্রান্ত অপরাধ, এই জায়গায় 2টা জিনিস দেখেন, একটা বলতে মানব জীবন আর একটা বলছে মানব দেহ। offenses affecting the human life and body, একটা হলো মানব জীবন আর একটা হলো মানব দেহ। দেখেন, প্রারম্ভিক লেখা অ্যাকচুয়ালি হবে প্রারম্ভিক। পেনাল কোডের অধীন মানব জীবন, হিউম্যান লাইফ বা মানব দেহ, হিউম্যান বডি সংক্রান্ত অপরাধ সমূহ 299 থেকে 377 পর্যন্ত আলোচনা করছে। এই সকল অপরাধগুলোকে 2টি ভাগে ভাগ করা যায়। প্রথমটা দেখেন, মানব জীবন সম্পর্কিত অপরাধ, আন্ডারলাইন করেন, 299 থেকে 318। মানব জীবন সম্পর্কিত অপরাধ, মানব জীবন মানে হলো যে জায়গায় মানুষ মারা গেছে, বইতে আছে পান্না ইসমাইল। মানব জীবন সম্পর্কিত অপরাধ 299 থেকে 318। আর মানব দেহ সম্পর্কিত অপরাধ
আন্ডারলাইন করেন 319 থেকে 377, 319 থেকে 377। তো এইভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মানব জীবন সম্পর্কিত অপরাধ কত ধারা থেকে কত ধারায় বলছে, 299 থেকে 318। আর মানব দেহ সম্পর্কিত 319 থেকে 377। বুঝতে পারছেন? আচ্ছা, মানব দেহ মানে হলো তার ওই হাত ভাঙছে, পা ভাঙছে, দাঁত পড়ে গেছে, আঘাত পাইছে, ব্যথা পাইছে, মারা যায় না, এটা হলো মানব দেহ। আর মানব জীবন মানে হলো তার জীবনই শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আহ নিন্দনীয় এখানে যা আছে এটা পড়তেছে মানব জীবন সম্পর্কিত অপরাধের মধ্যে কি কি আছে দেখেন। মানব জীবন সম্পর্কিত অপরাধ, অফেন্সেস রিলেটিং টু হিউম্যান লাইফ, ধারা 299 থেকে 318 পর্যন্ত এমন কিছু অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে যেগুলো সংগঠিত হলে আন্ডারলাইন করবেন মানব জীবনের ইতি হতে পারে, মানব জীবনের ইতি হতে পারে বা ইতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানব জীবন সম্পর্কিত অপরাধগুলোর মধ্যে রয়েছে কি কি আছে দেখেন। নিন্দনীয় নরহত্যা এবং খুন, এটা আছে 299 থেকে 304। না, নিন্দনীয় নরহত্যা এবং খুন আছে 299 থেকে 304। তারপরে দেখেন অবহেলাজনিত হত্যা, অবহেলাজনিত হত্যা ধারা 304 ক ও 304 খ, তাই লেখেন 304 ক, পাইছেন? অবহেলাজনিত হত্যা ধারা 304 ক লেখা আছে, পাশে লিখবেন কত? ও 304 খ। আত্মহত্যায় প্ররোচনা করা 305 থেকে 306, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। ঠগ, এটা লেখেন 311, ঠগের জায়গা লেখেন 310 থেকে 11, 310 থেকে 11। 10-এর সংজ্ঞা, 11-তে শাস্তি। আর অফেন্সেস রিলেটিং টু বার্থ অফ চিলড্রেন, এটা 312 থেকে 318। এখন আমরা প্রথমে যে অপরাধ দুইটা পড়বো সেটা হলো নিন্দনীয় নরহত্যা, এই অফেন্সেস রিলেটিং টু কালপেবল হোমিসাইড এন্ড মার্ডার। এখন আপনাদের আমি যে পেজটা দিয়েছি সেই পেজে চলে আসেন। শুনেন, আমি একটু আগে বুঝাচ্ছি, পেজ পড়বো পরে, আগে আমার কথা শুনেন, এটা পড়েন না আগে থেকে, আগে আমার কথা শুনেন। নরহত্যা, নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা, খুন, শুধু হত্যা, অনেক কিছু আছে। আজকে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করে যান। প্রথমে আসেন যে নরহত্যা কাকে বলে। নরহত্যার ইংরেজিতে বলে হোমিসাইড। নর শব্দের দুইটা অর্থ, বলে যে নর মানে পুরুষও বোঝায়, আবার না নারী বোঝাবে। নর নারী, নর তো পুরুষ, আর এক নর মানে হলো মানুষ, আর এক নর মানে হচ্ছে মানুষ। তাহলে এই জায়গায় নরহত্যা শব্দে নর বলতে বোঝানো হচ্ছে পুরুষ, মানে সরি মানুষ, বুঝছেন? মানুষ, এটা সে আহ পুরুষ হতে পারে, সে মহিলাও হতে পারে। তো এখন নরহত্যা আসলে কাকে বলে? নরহত্যা মানে হলো আমাদের আশেপাশে যখন কেউ মারা যায় সেটাই নরহত্যা। সেটা আদালতের ফাঁসির মাধ্যমে মারা যাক, আর রোড অ্যাক্সিডেন্টে মারা যাক, আর কেউ পরিকল্পনা করে হত্যা করুক, যেভাবেই মারা যাক না কেন, আশেপাশে যত হত্যা, স্বাভাবিক মৃত্যু ব্যতীত যত অস্বাভাবিক মৃত্যু করছে সবই কি বলেন? নরহত্যা। খুন টুন ধরেন আমরা কিছু জানি না, খুন কাকে বলে আমরা এখনো জানি না, কিন্তু এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করছে, এটা কি? নরহত্যা। অমুক অমুককে গুলি করে হত্যা করছে, কি? নরহত্যা। অমুক সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কি বলে? নরহত্যা। বুঝতে পারছেন? তো এখন নরহত্যারে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আপনার আইনগত নরহত্যা, আর একটা হলো অপরাধজনক বা নিন্দনীয় নরহত্যা। এই দীপক, আমার দিক তাকান। দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কি আইনগত নরহত্যা, আর একটা কি বলেন? নিন্দনীয় বা বেআইনি বা অপরাধমূলক নরহত্যা। আইনগত নরহত্যা কাকে বলে? আইনগত নরহত্যা হলো এমন নরহত্যা যে নরহত্যার জন্য কাউকে শাস্তি পেতে হয় না, মানে আইন যে নরহত্যাকে সমর্থন করে। যেমন ধরেন যে আদালত কারো ফাঁসি কার্যকর করছে, জল্লাদ শাহজাহান জল্লাদ ফাঁসি কার্যকর করছে, তার কিছু হবে না, এটা কি আইনগত হত্যা। ধরেন আপনার একজন গুলি করতে আসছে, তারে গুলি না করলে আপনি নিজেই মারা যাবেন,
এবং তারে যদি গুলি করছেন, এটাও কি আইনগত নরহত্যা। অর্থাৎ যে নরহত্যা করলে কোনো সাজার ব্যবস্থা নাই, বা যে নরহত্যা আইন সমর্থন করে, সেটাকে বলে লফুল হোমিসাইড বা আইনগত নরহত্যা। বুঝতে পারছেন? আর বেআইনি নরহত্যা কাকে বলে? আইনগত নরহত্যা ছাড়া আর যত বাদ বাকি যত হত্যা আছে সব হচ্ছে ওটা বেআইনি নরহত্যা। একজন একজনকে ইচ্ছা করে ঘুষি দিয়ে মেরে ফেলছে, বেআইনি নরহত্যা। তারপরে থাপ্পড় দিতে, জানতো না যে মারা যাবে কিন্তু মারা গেছে, বেআইনি নরহত্যা। বোমা মেরে মারছে, গুলি করে মারছে, তারপরে নদীতে ডুবাই মারছে, যত নরহত্যা হোক সবই কি আপনার বেআইনি নরহত্যা। অর্থাৎ যে নরহত্যার কারণে শাস্তি পেতে হয় বা যে নরহত্যা আইনে সমর্থন করে না, সেটাই হচ্ছে আপনার অপরাধমূলক বা নিন্দনীয় নরহত্যা বা বেআইনি নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা। এইটুক তো বুঝছেন নাকি? এখন খুন কি ধরেন আমরা জানি না, খুন কি এটা আমরা জানি না। তাহলে আমাদের চারপাশে ধরেন একটা জনসমাবেশে একজন বোমা মেরে 10 জন লোক মারা গেছে, এটা কি আইনগত নরহত্যা নাকি বেআইনি নরহত্যা? বেআইনি নরহত্যা। একজন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আর একজনকে হত্যা করছে, এটা কি বেআইনি নরহত্যা। খুন কি এটা আমরা এখনো জানি না, খুন হলো পরের বিষয়। বাট আমাদের চারপাশে আমরা আপাতত এতটুকু মানে শনাক্ত করতে পারবো যে কোনটা আইনগত নরহত্যা আর কোনটা বেআইনি নরহত্যা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা একটু বইতে পড়ি, তারপরে আস্তে আস্তে আগাই। দেখেন, নরহত্যা, নর শব্দের দুইটা অর্থ রয়েছে, একটি হলো পুরুষ আর অন্যটি হলো মানুষ। নরহত্যা শব্দে নর বলতে আন্ডারলাইন করবেন, মানুষ শব্দটি বোঝানো হয়েছে। একজন মানুষ যদি অন্য মানুষকে হত্যা করে তবে তাকে নরহত্যা বা হোমিসাইড বলে। আচ্ছা, নরহত্যা দুই প্রকার দেখেন, একটা হচ্ছে আইনগত নরহত্যা আর একটা হলো বেআইনি বা নিন্দনীয় নরহত্যা। প্রথমে আপনি আন্ডারলাইন করবেন আইনগত নরহত্যা, যেমন আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর করা, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো ইত্যাদি। এগুলাই হলো সব কি আইনগত নরহত্যা। আচ্ছা, বেআইনি বা নিন্দনীয় নরহত্যা কাকে বলে এটা যদি একটু পড়ি। আইনগত পন্থা ব্যতি রেখে বেআইনি ভাবে যদি একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের হত্যা করে তবে তাকে বেআইনি নরহত্যা বলে। যেমন দেখেন, স্বপন দীনেশকে হত্যার অভিপ্রায় পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে, দীনেশ হত্যা করছে স্বপন, এখানে স্বপন বেআইনি বা নিন্দনীয় নরহত্যা করেছে বলে গণ্য হবে, কারণ এটা আইন সমর্থন করে না। বুঝতে পারছেন? দণ্ডবিধি 1860-এ আন্ডারলাইন করবেন 299 ধারায় নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা এবং 304 ধারায় নিন্দনীয় নরহত্যার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে কত ধারায়? 299 ধারায়। আর শাস্তি বলছে কত ধারায়? 304। আচ্ছা, এখন আমরা একটু 299 ধারায় চলে যাই, যে ওখানে আসলে নিন্দনীয় নরহত্যারে কি বলছে। দেখেন, নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা আর ইংরেজিতে কি বলতেছে দেখেন, কালপেবল হোমিসাইড। কত ধারা? 299 ধারা। দণ্ডবিধি 1860-এর 299 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, বা আন্ডারলাইন করবেন অভিপ্রায় ছাড়া, এমন কোনো কাজ করে যার ফলে অপর কোনো ব্যক্তির মৃত্যু সংঘটিত হয় তবে তাকে নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা বা কালপেবল হোমিসাইড বলে। আপনি অভিপ্রায় নিয়ে করেন আর অভিপ্রায় ছাড়া করেন, একজন আর একজনকে হত্যা করলেই সেটা নিন্দনীয় নরহত্যা বা অপরাধজনক নরহত্যা। বুঝতে পারছেন? অর্থাৎ একজন ব্যক্তি যদি বেআইনি ভাবে অপর কোনো ব্যক্তিকে হত্যা করে তবে সর্বপ্রথম সেটি নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। তবে উক্ত নিন্দনীয় নরহত্যা, আন্ডারলাইন করবেন, খুন বলে বিবেচিত হতেও পারে আবার নাও পারে। নিন্দনীয় নরহত্যা তো হইছে, এখন এটা খুন হবে কি হবে না সেটা হলো পরের বিষয়, এটা খুন হতেও পারে নাও পারে। কোন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে কি হবে না সেটা জানার জন্য আন্ডারলাইন করবেন 300 ধারা পড়তে হবে। তাহলে প্রথমত যে কোনো জিনিস হলো নিন্দনীয় নরহত্যা, মানে একজন আর একজনের বেআইনি ভাবে হত্যা করলেই সেটা নিন্দনীয় নরহত্যা। এখন সেটা খুন হতেও পারে আবার নাও পারে। এখন খুন হবে কি হবে না এটা জানার জন্য আমার পড়তে হবে কত ধারা? 300 ধারা। বুঝতে পারছেন? এখানে একটা কথা একটু স্টার দিয়ে লিখে রাখেন, সামনে আসতে পারে। এখানে যদিও আমি বলি নাই, বাট ওইটুক লিখলেই হবে যে 3টি উপায়ে নিন্দনীয় নরহত্যা হতে পারে। একটু স্টার দিয়ে লিখে রাখেন, 3টি উপায়ে নিন্দনীয় নরহত্যা হতে পারে।
299 ধারায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিন্দনীয় নরহত্যা কয়টি উপায় হতে পারে? 3টি। আচ্ছা, এখন আমরা চলে আসি খুন বা মার্ডার 300 ধারা। তাহলে নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 299। খুনের সংজ্ঞা 300। দেখেন 300 ধারার এটা গোল্ডেন দুইটি ভাগ বা অংশ রয়েছে। 300 ধারার দুইটা ভাগ আছে, দুইটা। প্রথম ভাগে বর্ণিত গোল দিবেন 4টি অনুচ্ছেদে বলা হয়েছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। আন্ডারলাইন করবেন when culpable homicide is murder। 300 ধারার ভাগ আছে কয়টা? দুইটা। প্রথম ভাগে বলছে যে কোন কোন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। কয়টা অনুচ্ছেদে? 4টা। বুঝছেন? তাহলে যদি আপনারে বলে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে, এটা 300 ধারার কোন ভাগে বলছে? প্রথম ভাগে। কয়টা অনুচ্ছেদ আছে? 4টা। দ্বিতীয় ভাগকে কোল দিবেন ব্যতিক্রম অংশ বলা হয়। দ্বিতীয় ভাগে বলা হয় কি? ব্যতিক্রম অংশ, যেখানে আন্ডাল গোল দিবেন 5টি ব্যতিক্রম বলা হয়েছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। when culpable homicide is not murder। আমি একটু বলি শুনেন। 300 ধারার ভাগ আছে দুইটা। প্রথম ভাগে বলছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে। কয়টা অনুচ্ছেদ? 4টা। 300 ধারার দ্বিতীয় ভাগে বলে ব্যতিক্রম অংশ। এ জায়গায় 5টা ব্যতিক্রম আছে, যে জায়গায় বলা আছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। when culpable homicide is not murder। বুঝতে পারছেন? তাহলে এখন পর্যন্ত যা পড়লাম, নরহত্যা কয় প্রকার? 2 প্রকার, আইনগত আর বেআইনি। নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে কত ধারায়? 299। শাস্তি কত? 304। নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে কি হবে না কোন ধারা পড়লে বুঝবো? 300 ধারা। 300 ধারার অংশ আছে কয়টা? 2টা। নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে? 300 ধারার কোন অংশ? কয়টা অনুচ্ছেদ? 4টা। আর নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে না কোন অংশ? দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটি কি বলে? ব্যতিক্রম অংশ। ব্যতিক্রম আছে কয়টা? বুঝছেন? আচ্ছা, কি বুঝতেছেন না তানভীর সাহেব? সবাই বুঝবেন। দেখেন এখন আমরা চলে আসি 300 ধারার প্রথম অংশ বা প্রথম ভাগ। যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে when culpable homicide is murder। 300 ধারার প্রথম ভাগে গোল দিবেন 4টি অনুচ্ছেদ রয়েছে। কয়টা অনুচ্ছেদ? 4টে। আমি এই যে আমরা এই যে পেজটা পড়তেছি, এই পেজ সমান সমান আইন পাঠের 20 পেজ, এবং আইন পাঠের এই বইতে এই জিনিসগুলো অনেক পেঁচাইয়া বোঝানো যে আপনি বুঝতে আপনার কষ্টসাধ্য। কিন্তু এই পেজ যদি আপনি পড়েন তাহলে আপনার লিখিতরও একটা বড় প্রশ্ন এই জায়গা শেষ। আর প্রিলিতে শনাক্ত করতে পারবেন এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে নিম্নের কোনটি খুন আর নিম্নের কোনটি নিন্দনীয় নরহত্যা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথম অনুচ্ছেদে আসি, অভিপ্রায় বা ইংরেজিতে বলে ইন্টেনশন। আচ্ছা, একটু শুনেন, আমরা পড়বো পরে, আগে আমার ব্যাখ্যা শুনেন, আগে আমার কথা শুনেন। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির যদি অভিপ্রায় নিয়ে হত্যা করে, অভিপ্রায় মানে হলো পূর্ব পরিকল্পনা, ইচ্ছা, তাহলে প্রথমত সেটা হলো নিন্দনীয় নরহত্যা। আর যেহেতু আমার অভিপ্রায় আছে, তাই ওই নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। বুঝতে পারছেন? তার মানে সকল খুনই খুন হওয়ার আগে সেটা কি? নরহত্যা। ধরেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে যে অমুক জায়গায় সমাবেশ করলে অমুক নেতারে বোমা মেরে হত্যা করব, এবং ঠিকই অমুক নেতারে বোমা মেরে হত্যা করছে। প্রথমত এটা হলো নিন্দনীয় নরহত্যা, কারণ এ জায়গায় অভিপ্রায় থাক বা না থাক, একজন আর একজনের বেআইনি ভাবে মারলেই নিন্দনীয় নরহত্যা। আর যেহেতু এখানে এই কাজটা অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনা নিয়ে করেছে, তাই এই নিন্দনীয় নরহত্যা কি হবে? বুঝছেন? এই যে একটু পড়ি দেখেন। যখন একজন ব্যক্তি, এই যে গোল দিবেন পূর্ব পরিকল্পনা বা আন্ডারলাইন করবেন, হত্যার অভিপ্রায় নিয়ে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তখন প্রথমত উক্ত হত্যাটি নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে, এবং উক্ত নিন্দনীয় নরহত্যাটি পরবর্তীতে খুন বলে গণ্য হবে, কারণ উক্ত নিন্দনীয় নরহত্যাটি পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় অনুযায়ী সংগঠিত হয়েছে। উদাহরণ পড়লে আরো ভালো বুঝবেন। দেখেন আমরা উদাহরণে চলে যাই। উদাহরণে বলেছে যে থমাস হত্যার অভিপ্রায় নিয়ে পিস্তল দিয়ে এডিসনকে গুলি করে। গুলি করছে কে? থমাস। এবং এডিসন মৃত্যুবরণ করে। প্রথমত এটি একটা নিন্দনীয়
নরহত্যা। যেহেতু হত্যার অভিপ্রায় নিয়ে উক্ত নিন্দনীয় নরহত্যাটি সংগঠন করা হয়েছে, তাই এক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যাটি খুন বলে বিবেচিত হবে। বুঝতে পারছেন? তাহলে 300 ধারার প্রথম ভাগের যে প্রথম অনুচ্ছেদ সেটা কি? অভিপ্রায় বা ইন্টেনশন। অভিপ্রায় বা ইন্টেনশন। কে বুঝেন নাই বলেন দি? মিলন সাহেব, আখিনুর বুঝছেন? আখিনুর বলেন তো যে এই যে যে অভিপ্রায় নিয়ে হত্যা করলে এটি নিন্দনীয় নরহত্যা হবে না খুন হবে? প্রথমত হলো নিন্দনীয়, পরে সেটি বিবেচিত হচ্ছে কিসে? খুনে। বুঝছেন? আচ্ছা, দ্বিতীয় অনুচ্ছেদে আসি আমরা। দ্বিতীয়টা নলেজ বা জ্ঞান। এটা আমার ব্যাখ্যা আগে শুনেন। ধরেন আপনি একজন ব্যক্তিরে জ্ঞান সহকারে এমন একটা কাজ করছেন, আপনি জানেন যে তারে যদি আমি এই আঘাত করি বা তার সাথে যদি আমি এই কাজটা করি তাহলে সে মারা যেতে পারে, তাহলেও সেই নিন্দনীয় নরহত্যাটা কি হবে? খুন হবে। ধরেন এই জায়গায় 3টা উদাহরণ মনে রাখবেন। প্রথমটা বলি, একজন ব্যক্তি খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এখন তারে যদি একটা হালকা থাপ্পড়ও দেওয়া হয়, তার মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন আর একজন ব্যক্তি এই জেনে শুনেই তারে হালকা থাপ্পড় দিছে, সে জানতো যে তারে হালকা থাপ্পড় দিলে সে মারা যেতে পারে, মানে জ্ঞান সহকারেই সে থাপ্পড়টা দিছে, বাট থাপ্পড়ে কিন্তু একজন স্বাভাবিক সুস্থ মানুষের মারা যাওয়ার কথা না, কিন্তু তার মারা যাওয়ার সম্ভাবনা আছে। এবং এটা জেনেই যদি তারে থাপ্পড় দেওয়া হয়, প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা কি বলে? বুঝছেন? কিন্তু যদি এরকম হতো যে ওই ব্যক্তিটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কিন্তু যে থাপ্পড় দিছে সে জানে না, সে জানে না মানে তার জ্ঞান নাই, এবং সে থাপ্পড় দিছে, ওই লোক মারা গেছে, তাহলে নিন্দনীয় নরহত্যাই হইতেছে, এটা খুন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তার জ্ঞান ছিল না। বুঝেন কিনা? স্মৃতি বুঝতেছেন? আচ্ছা, তাহলে 2টা পাইলাম। একটা হলো জ্ঞান নিয়ে থাপ্পড় দিছে, মারা গেছে, খুন। অসুস্থ ছিল, জ্ঞান না নিয়ে থাপ্পড় দিছে, মারা গেছে, নিন্দনীয় নরহত্যা। বুঝছেন? এখন হলো যে তার সে যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এটা ওই লোক জানে না, কিন্তু এমন আঘাত করছে যে একজন সুস্থ মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, এবং ওই লোকটা মারা গেছে, তাহলেও এটা কি হবে? খুন হবে। কারণ সে জ্ঞান নিয়ে আঘাত করছে, এমন আঘাত করছে যে একদম স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, তখন সেই নিন্দনীয় নরহত্যাটা কি বলে গণ্য হবে? বুঝছেন? আবার বলি, তিনটা উদাহরণ পরীক্ষায় আসে যে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হালকা আঘাতে মারা যেতে পারে, জেনে শুনে তারা আঘাত করছে, মারা গেছে। প্রথমত নিন্দনীয় নরহত্যা, দ্বিতীয়ত এটা হলো খুন। কেন? জ্ঞান নিয়ে কাজটা করতে। সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, না জেনে হালকা থাপ্পড় দিছে, ওই থাপ্পড়ে কারো মারা যাওয়ার কথা না, সে মারা গেছে, এটা নিন্দনীয় নরহত্যা, কিন্তু খুন হবে না। সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এটা না জেনেই তাকে এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, এটাও কি হবে? প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে এটা খুন, কারণ জ্ঞান নিয়ে সে কাজটা করবে। বুঝছেন? এই যে আমরা দ্বিতীয় অনুচ্ছেদটা একটু পড়ে ফেলি, দেখেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন জ্ঞান নিয়ে শারীরিক আঘাত করে যার সম্ভাব্য ফলাফল মৃত্যু, উক্ত আঘাতের ফলে উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। প্রথমে আমরা চলে আসি উদাহরণে আন্ডারলাইন করেন। উদাহরণ একটু মনোযোগ দিয়ে পড়ি, দেখেন। জামান এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে একটি সামান্য আঘাতেই তার মৃত্যু হতে পারে। আরিফ জামানের উক্ত ব্যাধির বিষয়ে আন্ডারলাইন করে জেনে স্বেচ্ছায় জামানকে এমন আঘাত করে যা একজন সুস্থ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট নয়, কিন্তু জামান উক্ত আঘাতের ফলে মৃত্যুবরণ করে, ফলে আরিফ এখানে খুন করেছে বলে বিবেচিত হবে। উপরোক্ত ঘটনায় আরিফ যদি জামানের শারীরিক ব্যাধির ব্যাপারে অবগত না থেকে আঘাত করত, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হতো না। বুঝছেন? তাহলে আমরা 300 ধারার প্রথম ভাগে খুনের নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে বিবেচিত হবে? কয়টা অনুচ্ছেদ আছে? 4টা। প্রথমটা জানলাম কি? ইন্টেনশন বা অভিপ্রায়। দ্বিতীয়টা জানলাম জ্ঞান বা কি বলে? নলেজ। 3 নাম্বারটা একটু পড়ে ফেলি, দেখেন। আমরা নামাজে যাব তার আগে একটু পড়ে ফেলি, দেখেন। তৃতীয় অনুচ্ছেদ, আঘাতের প্রকৃতি, নেচার অফ ইনজুরি। আন্ডারলাইন করেন, নেচার অফ ইনজুরি।
এটা একটু আগে আমার কথা শুনেন। আপনি একজন মানুষ আর একজন মানুষের এমন আঘাত করছে যে খালি চোখেই বোঝা যায় যে এই আঘাতের একমাত্র পরিণতি হচ্ছে মৃত্যু। ধরেন তরবারি পেটের এক পাশ দিয়ে ঢুকাই আর এক পাশ দিয়ে বের করে ফেলাইছে, তাহলে এটার একমাত্র পরিণতি কি? মৃত্যু। তাহলে নেচার অফ ইনজুরি দেখেও যদি এমন হয় যে একমাত্র ফলাফল মৃত্যু, তাহলে প্রথমত সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা কি? খুন। এই যে দেখেন, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন শারীরিক জখম বা আঘাত করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। উদাহরণ দেখেন, পিটার ইচ্ছাকৃতভাবে একটি তরবারি মাইকেলের পেটের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেয় যে উক্ত জখম বা আঘাতের প্রকৃতি এমন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। মাইকেল মৃত্যুবরণ করে, এখানে পিটার সংগঠিত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। বুঝতে পারছেন? তাহলে প্রথম উপাদান পাইলাম অভিপ্রায় বা ইন্টেনশন, দ্বিতীয় উপাদান পাইলাম কি? জ্ঞান বা নলেজ। তৃতীয় উপাদান পাইলাম কি? আঘাতের প্রকৃতি বা নেচার অফ ইনজুরি। চতুর্থ উপাদানটা একটু পড়ে ফেলি, দেখেন চতুর্থ অনুচ্ছেদ বা উপাদান, চতুর্থ অনুচ্ছেদ দেখেন, আসন্ন বিপজ্জনক কার্য, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। খুবই গুরুত্বপূর্ণ, আমার কথা আগে শুনেন। এই আসন্ন বিপজ্জনক কাজ মানে হলো আপনি এমন একটা বিপজ্জনক কাজ করছেন যে জায়গায় আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির হত্যার অভিপ্রায় নাই, মানে আপনি নির্দিষ্ট কাউরে তাক করেন নাই বা নির্দিষ্ট কাউরে হত্যা করার পরিকল্পনা করেন নাই, কিন্তু আপনি এমন একটা বিপজ্জনক কাজ করছেন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। ধরেন একজন ব্যক্তি জনতার উপর গুলি চালাইছে, এখন সে যদি মামলায় বলে যে গুলি চালাই আমার তো কোনো নির্দিষ্ট মানুষের অভিপ্রায় ছিল না, আমি এমনি গুলি চালাইছি বন্দুক ঠিক আছে কিনা দেখার জন্য, কারো হত্যা করার অভিপ্রায় আমার ছিল না, কিন্তু আপনি যদি মিছিলে গুলি চালান একজন মারা যাবে, এটাই তো স্বাভাবিক, তাহলে এই জায়গা কি করছে সে? প্রথমত নিন্দনীয় হত্যা, পরবর্তীতে সেটা কি বলে? খুন। আপনি এক জায়গা নতুন বোমা আবিষ্কার করছেন, আপনার বোমা টেস্ট করার জন্য মানুষের মধ্যে ফুটাইছেন যে মানুষ মরে কি মরে না এটা দেখার জন্য, তাহলে এটাও প্রথমত নিন্দনীয় হত্যা, পরবর্তীতে কি বলে? খুন। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির হত্যা সংগঠনের, এটা গোল দেন, অভিপ্রায় নাও থাকে, এটা গোল দিবেন, অভিপ্রায় নাও থাকে, অভিপ্রায় নাও থাকে, কিন্তু সে যদি এমন কোন বিপজ্জনক কাজ করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। দেখেন এই চতুর্থ অনুচ্ছেদটা ভিভিআই, এখান থেকে প্রশ্ন আসে যে নিম্নের কত 300 ধারার কোন অনুচ্ছেদে অভিপ্রায় না থাকলেও খুন হবে? চতুর্থ। ওই চতুর্থ অনুচ্ছেদ, সেটা হলো আসন্ন বিপজ্জনক কার্য। উদাহরণ দেখেন, কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই আরিফ জনতার উপর বন্দুক দিয়ে গুলি চালায় যার ফলে একজন ব্যক্তি মারা যায়, এখানে আরিফ কর্তৃক সংঘটিত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে, যদিও সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার অভিপ্রায় আরিফের ছিল না। বুঝতে পারছেন? তাহলে আমাদের আশেপাশে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সবার সাথে এই 4টা অনুচ্ছেদের যে কোনো একটা অনুচ্ছেদ যদি মিলে যায়, তখন সেটা হয়ে যাবে কি? খুন। বুঝতে পারছেন? তাহলে প্রথম অনুচ্ছেদ হলো ইন্টেনশন বা অভিপ্রায়, দ্বিতীয় অনুচ্ছেদ হলো জ্ঞান বা নলেজ, তৃতীয় অনুচ্ছেদ কি? আঘাতের প্রকৃতি বা নেচার অফ ইনজুরি, চতুর্থ অনুচ্ছেদ কি? আসন্ন বিপজ্জনক কার্য, সেটা হলো ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। আমরা একটু নামাজের পরে 20 মিনিট থাকেন, তাহলে আমরা এটা এটা শেষ করলে আপনাদের ইয়া হবে, নামাজ পড়ে আসি। বুঝতে পারছেন? 300 ধারার দ্বিতীয় ভাগ বা আন্ডারলাইন করবেন ব্যতিক্রম অংশ, যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। যদি বলে যে নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না, 300 ধারার কোন ভাগ? দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগরে কি বলে? ব্যতিক্রম অংশ। আমরা চলে আসি প্রথম ব্যতিক্রম, গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন। গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, আগে আমার কথা শুনেন। দেখেন এটা বলা যায় প্রথম অনুচ্ছেদের উল্টা। প্রথম অনুচ্ছেদে কি ছিল? অভিপ্রায়। পূর্ব পরিকল্পনা নিয়ে যদি আপনি হত্যা করেন, প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা খুন। কিন্তু যে হত্যাটা আপনি করছেন কোন প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া,
গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে, কখনো কখনো মানুষের মাঝে এমন হয় যে ধরেন হঠাৎ একজন একটা কথা বলছে আর একজন এমন উত্তেজিত হয়েছে, ওই উত্তেজিত হয়ে দেখা গেল তাকে হত্যা করছে, তখন সেটা খুন হবে না, এটা হলো তাৎক্ষণিক ভাবে করছে। এখন আপনি বলতে পারেন যে স্যার তার তো অভিপ্রায় ছিল, ধরেন আপনারা যারা ফুটবল খেলা দেখেন বা ইউটিউবে গিয়ে দেখবেন, ধরেন 2006 সালের বিশ্বকাপের ফাইনালে ইতালির একজন প্লেয়ার, উনি ফিস ফিস করে কিছু একটা বলছে, বলার পরে জিনেদিন জিদান সে রাগে ওই ইতালির প্লেয়ারের মাথায় মানে বুকে মাথা দিয়ে আঘাত করছে। তাহলে জিদানের কিন্তু এখানে তার বুকে আঘাত করার কোন অভিপ্রায় ছিল না, ওই ফিস ফিসায় কি বলছে সে হঠাৎ করে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে তার আঘাতটা করছে, করার পরে এই মুহূর্তে যদি ওই প্লেয়ারটা মারা যেত তাহলে এটা খুন হতো না, এটা কি হতো? নিন্দনীয় নরহত্যা। কারণ ওই কাজটা সে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের মাধ্যমে করেছে, সে পূর্ব পরিকল্পনা অনুসারে করেনি। যদি এই জায়গায় বেঞ্চে বসা নিয়ে বা অন্য কোনো ব্যাপার নিয়ে এই জায়গায় একজন আর একজনের সাথে হঠাৎ করে আপনাদের লেগে গেছে এবং লাগার পরে একজন আর একজনকে ঘুষি দিছে, তাই বলে ওই ঘুষিতে একজন মারা গেছে, তাহলে এই জায়গায় যে ঘুষিটা দিছে সে তো বাড়ি থেকে পরিকল্পনা করে আসে নাই যে তার আমি ঘুষি দিব, এই জায়গা তো হঠাৎ করে উত্তেজিত হয়ে লেগে গেছে, তাহলে এখন এটা কিন্তু খুন হবে না, এটা হবে কি? নিন্দনীয় নরহত্যা। একটু পড়ি দেখেন, কোন প্রকার পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। যেমন দেখেন, খান ল একাডেমিতে বেঞ্চে বসা নিয়ে হঠাৎ করে হেলাল ও অসীম তর্কে জড়িয়ে যায়, তর্কাতর্কির এক পর্যায়ে হেলাল গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অসীমের মাথায় কাঠের চেয়ার ছুঁড়ে মারে, যার ফলশ্রুতিতে অসীম মৃত্যুবরণ করে। এখানে হেলাল যেহেতু আকস্মিক উত্তেজিত হয়ে অসীমকে হত্যা করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। বুঝছেন? আচ্ছা, এখন এই প্রথম ব্যতিক্রমের, তবে দেখেন, তবে প্রথম ব্যতিক্রমের আবার আন্ডারলাইন করবেন, তিনটা ব্যতিক্রম রয়েছে যেখানে নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। এই কথাটার অর্থ হলো যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে তিনটা অবস্থায় আপনি যদি কাউকে হত্যা করেন সেটা খুন হবে, সেটা নিন্দনীয় নরহত্যা হবে না। নিন্দনীয় নরহত্যা তো হচ্ছে, কিন্তু খুন বলেও বিবেচিত হবে। বুঝতে পারছেন? তাহলে এই তিনটা ব্যতিক্রম কি আমি একটু আপনাদের আগে হিন্টস দেই, তারপরে বোঝাই। প্রথম যেটা, সেটা হলো যদি আপনি অজুহাত হিসেবে ব্যবহার করেন, মানে বাড়ি থেকে পরিকল্পনা করে আসছেন যে আজকে খালি আমার কিছু একটা বললো করে আজকে শেষ করে ফেলাবো, তার মানে আগে থেকে আপনার কি ছিল? পূর্ব পরিকল্পনা। তাহলে আপনি উত্তেজনাকে যদি অজুহাত হিসেবে ব্যবহার করেন তাহলে সেই নিন্দনীয় হত্যা খুন হবে, নিন্দনীয় হত্যা খুন হবে। আর একটা হলো আপনার সরকারি কর্মকর্তারা যদি হত্যা করেন, একজন সরকারি কর্মকর্তা আপনার যতই উত্তেজনা দেখ না কেন, আপনি তারে উত্তেজিত হয়ে হত্যা করলে সেই নিন্দনীয় হত্যা খুন হবে। ম্যাজিস্ট্রেট সাহেব সাক্ষীরে বলতেছে যে আপনার একটা কথা আমি বিশ্বাস করি না, এখন সে ম্যাজিস্ট্রেটকে হত্যা করছে, তাহলে সাক্ষী ধরেন উত্তেজিত হয়ে করতে, কিন্তু তবু এটা কি হবে? খুন হবে, কারণ সে হত্যা করছে কারে? সরকারি কর্মকর্তাকে, সরকারি কর্মকর্তাকে। তাহলে আপনি উত্তেজনাকে অজুহাত হিসেবে ব্যবহার করলে খুন হবে। উত্তেজনার বশবর্তী হয়ে যদি সরকারি কর্মকর্তারে হত্যা করেন সেটাও কি হবে? খুন হবে। আগে এই দুইটা পড়ি, তারপরে 3 নাম্বারটায় আসতেছি। দেখেন, যদি কোনো ব্যক্তি উত্তেজনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে, এটা বললেন অজুহাত, অজুহাত হিসেবে ব্যবহার করে, আন্ডারলাইন করবেন, কোন হত্যা সংগঠন করে, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। যেমন দেখেন, খান খান হয়ে গেছে, এক খান কেটে দেন আর কি। খান ল একাডেমিতে আসার পূর্বে হেলাল গোল দিবেন পূর্ব পরিকল্পনা করে আসে। কি করে আসে? পূর্ব পরিকল্পনা করে আসে যে আজকে অসীমের সাথে ইয়ার কি করার ফলে হঠাৎ সে গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে অসীমকে হত্যা করবে। ওই বাড়ি থেকে আসছে, আজকে খালি ওর কাছ দিয়ে ঘুরবো, খালি কিছু বলুক। আচ্ছা, এখানে হেলাল যদি অসীমকে হত্যা করে তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। বুঝছেন কিনা? তাহলে আপনি যদি অজুহাত হিসেবে ব্যবহার করেন তাহলে সেই নিন্দনীয় হত্যা কি হবে? খুন বলে গণ্য হবে। 2 নাম্বার দেখেন, উত্তেজিত হয়ে সরকারি কোনো কর্মকর্তাকে, এটা বললেন সরকারি কোনো কর্মকর্তাকে, সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করলে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। যেমন একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট সাক্ষীকে উদ্দেশ্য করে বলে যে
তিনি সাক্ষীর একটা কথাও বিশ্বাস করেন না। ম্যাজিস্ট্রেট বলতেছে সাক্ষীরে যে তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। ম্যাজিস্ট্রেট তো পরের কথা, কোর্টে তো উকিল সাহেবরা জেরা করলেই মাঝে মাঝে সাক্ষীরা উত্তেজিত হয়ে যায়। দেখেন, সাক্ষী এই কথা শুনে আকস্মিক উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন, এই ক্ষেত্রে উক্ত সাক্ষী খুন করেছে বলে গণ্য হবে। বুঝছেন? তাহলে উত্তেজনারে যদি অজুহাত হিসেবে ব্যবহার করেন খুন, উত্তেজনার বশবর্তী হয়ে যদি সরকারি কর্মকর্তারে হত্যা করেন কি খুন। 3 নাম্বারটা আমি একটু বুঝাই তারপরে করি। বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি উত্তেজনা দেয়, আবার শুনেন ঠান্ডা মাথায়, এটা বুঝতে একটু সমস্যা হয়। আপনারে একজন উত্তেজনা দিছে, বাট সে উত্তেজনাটা দিছে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। এটার অর্থ কি? এটার অর্থ হলো, ধরেন এই শাকিল উনি একটা ঘুষি দিছে তানবীর রে। এখন তানবীর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে শাকিলকে পাল্টা ঘুষি দিছে। এই ঘুষি তানবীর কেন দিল? শাকিল দ্বিগুণ উত্তেজিত হয়ে তানবীর রে মেরে ফেলছে। তাহলে এখানে শাকিল যে কাজটা করছে এটা খুন হবে। কেন খুন হবে? কারণ প্রথম উত্তেজনা দিছিল কে? শাকিল। পরবর্তীতে তানভীর যেটা করছে তার তো আত্মরক্ষার অধিকার আছে, তাহলে সে যে উত্তেজনাটা দিছে তাহলে বৈধ উত্তেজনা, মানে তার তো আত্মরক্ষার অধিকার আছে, সে আত্মরক্ষার অধিকার অতিক্রম, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। একটা শাকিল আবার রাগ হইছে যে ঘুষি দিছি, চুপ করে ঘুষি খাও, তোমার কেন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা দরকার? এটা সে দ্বিগুণ উত্তেজিত হয়ে তানভীরের যদি হত্যা করে তাহলে ওটা কি হবে বলেন? বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম হতো যে শাকিল কিছুই বলে নাই, তানভীরই প্রথমে উত্তেজনা দিছে শাকিল রে এবং শাকিল তানভীরের হত্যা করছে, তখন এটা আবার কি খুন হতো না, এটা কি হতো? নিন্দনীয় হত্যা। বুঝতে পারছেন? আচ্ছা একটু করে দেখেন, এই যে বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে উক্ত উত্তেজনার বশবর্তী হয়ে হত্যা করলে তা খুন বলে গণ্য হবে। আপনারা যদি আমার কাছে নাও, এই ব্যাখ্যা যদি নাও পড়ে, কেউ যদি এই পেজটা ভালোভাবে পড়ে, উদাহরণসহ পড়ে, তার এমনিতেই বোঝার কথা। দেখেন যেমন দিয়ে আমরা যেমন পড়ি, যেমন আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে, আরিফ আর ইব্রাহিম রে আপনারা তো চিনেন, পবলু আর হলো ইব্রাহিম। আচ্ছা, ইব্রাহিম এখন অ্যাডভোকেট। দেখেন, আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে ইব্রাহিম নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে বলে যে আপনি বিশ্বাস বংশের ছেলে বলে আমাকে আঘাত করার অধিকার আপনার নেই। বা ইব্রাহিম বলল যে আপনি আমার সিনিয়রের ছেলে বলে আঘাত করবেন, তা আমি মানে নীরবে আঘাত সহ্য করব না। তাহলে প্রথম আঘাত করছিল কে? আরিফ। আর এটারে প্রতিহত করছে কে? ইব্রাহিম। এবং ইব্রাহিম যে প্রতিহত করছে এটা কি তার আইনগত অধিকার না? এটা তার আইনগত অধিকার। এখন এই কথা শুনে আরিফ উত্তেজিত হয়ে ইব্রাহিমকে হত্যা করে। ইব্রাহিমের এই কথা শুনে আরিফ আরো দ্বিগুণ উত্তেজিত হয়ে ইব্রাহিম রে হত্যা করে। এই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। হবে না বলছে কে? আচ্ছা, তাহলে আমি একটু আপনাদের মনে করাই দিই। দেখেন, 300 ধারার দ্বিতীয় ভাগে বলছে ব্যতিক্রম অংশ, ব্যতিক্রম অংশে 5টা ব্যতিক্রম আছে যেখানে বলছে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। প্রথম যে ব্যতিক্রম সেটা হলো গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি পূর্ব পরিকল্পনা ছাড়া কেউ কাউকে হত্যা করে তাহলে সেটা সেই নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। কিন্তু এই ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে কয়টা? 3টা, যেখানে বলা আছে যে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা থাকলেও সেটা খুন বলে গণ্য হবে। প্রথম যেটা, সেটা হলো আপনি যদি গুরুতর এবং আকস্মিক উত্তেজনাকে অজুহাত হিসেবে ব্যবহার করেন খুন হবে। উত্তেজিত হয়ে সরকারি কর্মকর্তারে হত্যা করলে খুন হবে। আর আপনারা যে উত্তেজনাটা দিছিল সে যদি তার আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে উত্তেজনাটা দেয় তাহলেও আপনি যদি তার হত্যা করেন সেটা কি হবে? খুন হবে। বুঝছেন? কে বুঝেন নাই বলেন তো? নুর আলম খান, বুঝছেন? তৃতীয় ব্যতিক্রমটা একটু বলেন তো, প্রথম ব্যতিক্রমের তৃতীয় ব্যতিক্রম কি বুঝতেন একটু শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আখিনুর যেটা করছে সেটা খুন হবে। আচ্ছা, এখন আমরা চলে এসে দ্বিতীয় ব্যতিক্রম। তানভীর আলম খান বুঝতেছেন তো? দ্বিতীয় ব্যতিক্রম দেখেন, কোন ব্যক্তি
আন্ডারলাইন করেন, বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে গোল দিবেন সরল বিশ্বাসে অপর কোন ব্যক্তির মৃত্যু ঘটালে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। একটু বুঝাই। ধরেন আমরা আত্মরক্ষার অধিকার পড়ছি, আত্মরক্ষার অধিকার 99 ধারায় বলা আছে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। আপনারা যদি কেউ ঘুষি দেয় আপনার পাল্টা ঘুষি দেওয়ার অধিকার আছে, কিন্তু আপনারা ঘুষি দিয়েছে আপনি তারা একেবারে গুলি করে মেরে ফেলবেন তা কিন্তু হবে না। ততটুকু করলে সেটা কি হবে? অপরাধ হবে। তাহলে আপনারে একজন ঘুষি দিছিল, এখন ওর ঘুষি খেয়ে আপনি এমন উত্তেজিত হয়েছেন যে কাঠ দিয়ে ওর মাথায় একটা দিছেন, বাড়িও গেছে মারা। তাহলে আপনি আত্মরক্ষার অধিকারে কি করছেন? অতিক্রম করছেন রাগ হইয়া। তাহলে এই জায়গায় খুন হয় নাই, এটা হইছে কি? নিন্দনীয় নরহত্যা। এই যে দেখেন, যেমন আরিফ ইব্রাহিমকে একটি ঘুষি দিতে গেলে ইব্রাহিম বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সরল বিশ্বাসে আরিফের মাথায় পাশ দিয়ে আঘাত করে এবং আরিফ মৃত্যুবরণ করে। আগেরটা ছিল প্রথমে আরিফ পরে ইব্রাহিম পরে আরিফ, বুঝছেন? আর এবার হলো প্রথমে আরিফ পরে ইব্রাহিম, অনন। আরিফ আঘাত করছিল, ইব্রাহিম রাগ হয়ে বাড়ি দিয়ে তারা মেরে ফেলছেন। দেখেন, সাধারণত আঘাত যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে প্রতিঘাত ততটুকু হবে। যেহেতু ইব্রাহিম আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে আঘাত করেছে, তাই উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। বুঝছেন? তৃতীয় ব্যতিক্রম আর দ্বিতীয় ব্যতিক্রমের মধ্যে পার্থক্য বুঝেন। মানে প্রথম ব্যতিক্রমের যে তৃতীয় ব্যতিক্রম আর পাঁচটার মধ্যে যে দ্বিতীয় ব্যতিক্রম, এই দুটোর পার্থক্য বুঝেন। প্রথমে আঘাত করছিল শাকিল, তানভীর প্রতিহত করছে, শাকিল আবার আঘাত করে তানভীরকে মেরে ফেলছে, এটা হলো প্রথম ব্যতিক্রমের তৃতীয় ব্যতিক্রম। প্রথমে আঘাত করছিল শাকিল, তানভীর অতিরিক্ত আঘাত করে শাকিলকে মেরে ফেলছে, এটা হলো পাঁচটার মধ্যে দ্বিতীয় ব্যতিক্রম, এবং এটা হবে নিন্দনীয় নরহত্যা, এটা খুন হবে না। বুঝেন নাই কে বলেন তো? বলেন, আমরা শেষ প্রান্তে চলে আসছি প্রায়। কে বুঝেন নাই? অনেকে বুঝেন নাই, বলতেছেন না। এই লিলি, আপনি তো বোঝেন নাই, আপনার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। এই তো দেখছেন। আর একবার যদি বলি, সেটা হলো যে প্রথম ব্যতিক্রমের যে তৃতীয় ব্যতিক্রম, সে জায়গায় বলছে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি কেউ উত্তেজনা দেয়। ধরেন প্রথম আঘাত করছিল শাকিল, তানভীর সেটারে প্রতিহত করছে। প্রতিহত করার পর শাকিল দ্বিগুণ রাগ হয়েছে যে কেন প্রতিহত তুমি করলা, আঘাত করছি চুপ করে আঘাত সহ্য করো। এবং এই অবস্থায় উত্তেজিত হয়ে শাকিল যদি তানভীরকে মেরে ফেলে তাহলে এটা খুনই হবে, এটা খুনই হবে। এবং শাকিল যদি বলে যে তানভীর তোমার উত্তেজনা দিছিল, বাট উত্তেজনা দিছিল তানভীর কিভাবে? বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। তানভীর শাকিল যদি প্রথম আঘাত না করতো তাহলে তো তানভীর তারে আঘাত করতো না, বুঝছেন? আর দ্বিতীয় যে ব্যতিক্রম সেটা হলো আগেরটুকু ভুলে যান। শাকিল একটা আঘাত করছে তানভীর রে, তানভীরের তো আত্মরক্ষার অধিকার আছে, এখন তানভীর আত্মরক্ষার অধিকার অতিক্রম করে শাকিল রে এমন আঘাত করছে যে শাকিল মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে তানভীর যেটা করেছে এটা হলো কি? নিন্দনীয় নরহত্যা। বুঝছেন? আগেরটা ছিল 1-1-1, মোট আঘাত হয়েছে 3 বার। তৃতীয় ব্যতিক্রমে আপনি মনে রাখবেন আঘাত হয়েছে 3 বার। তৃতীয় ব্যতিক্রমে আঘাত হয়েছে কয়বার? 3 বার। আর দ্বিতীয় ব্যতিক্রমে আঘাত হয়েছে 2 বার। এইটুকু মনে রাখেন, তৃতীয় ব্যতিক্রমে আঘাত হয়েছে 3 বার, তার মধ্যে একজন করছে 2 বার, একজন করছে 1 বার। আর দ্বিতীয় ব্যতিক্রমে আঘাত হয়েছে কয়বার? 2 বার। আচ্ছা, এটা পড়ছি না দ্বিতীয় ব্যতিক্রম? আচ্ছা, আমরা তৃতীয় ব্যতিক্রমে চলে আসি। দেখেন প্রায় শেষ প্রান্তে চলে আসছে। আর একটু, কোন সরকারি কর্মকর্তা, বললেন কোন সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে, আন্ডারলাইন করেন, অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে অন্য কোন ব্যক্তির মৃত্যু ঘটালে তা খুন বলে বিবেচিত হবে না। দেখেন, প্রথমত সরকারি কর্মকর্তা যদি প্রমাণ করতে পারে যে অমুকরে না মারলে সে নিজেই মারা যেত, তাহলে সরকারি কর্মকর্তার কোনো অপরাধ হয় নাই। আর সরকারি কর্মকর্তা যদি বলে যে না আমি গুলি করছি সরল বিশ্বাসে অতিক্রম হয়ে গেছে, কারণ গোপালগঞ্জে যে 5 জন মানুষ মারা গেছে,
তাহলে এদের বিরুদ্ধে যখন যদি ভবিষ্যতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়, সে প্রথমে বলবে যে আমি আত্মরক্ষার অধিকার অতিক্রম করছি, আমার এই জায়গা আমি যদি তার না মারতাম তাহলে আমি নিজেই মারা যাইতাম। তাহলে এটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে সে খালাস পাবে, বুঝছেন? আর একেবারে যদি সে বলে যে আমি গুলি করছি তারে ঠিকই, কিন্তু আমি সরল বিশ্বাসে করছি, কিন্তু সে যে মারা যাবে আমি বুঝতে পারিনি, আমার উপর অর্পিত দায়িত্ব অতিক্রম করে সরল বিশ্বাসে গুলি করছি, মারা গেছে, তাইলে সেটা খুন হচ্ছে না, সেটা হয়ে থাকতেছে কি নিন্দনীয় নরহত্যা। এই যে দেখেন, যেমন একজন পুলিশ অফিসার কোন দস্যুকে গ্রেফতার করার জন্য তার পায়ে গুলি করলে উক্ত গুলি ভুলক্রমে উক্ত দস্যুর মাথায় লাগে এবং উক্ত দস্যু মৃত্যুবরণ করে। আপনাদের একটু বলে দিই, ফৌজদারি কার্যবিধির 46 ধারায় আছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ যদি হয় বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ যদি হয়, তাহলে ওই আসামির গ্রেফতার কালে পুলিশ তারে গুলি করে মৃত্যু ঘটাইতে পারে, বুঝতে পারছেন? কিন্তু দস্যুতা কিন্তু মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ না, দস্যুতার শাস্তি হলো 10 বছর, দস্যুতার শাস্তি 10 বছর। তাহলে 10 বছর কারাদণ্ডযোগ্য একটা অপরাধের আসামির গ্রেফতার করছে, গুলি করছে, আসামি মারা গেছে, কিন্তু পুলিশের অ্যাকচুয়ালি তারা হত্যা করার অভিপ্রায় ছিল না, কারণ পায়ে গুলি করলে তো কারো মারা যাওয়ার কথা না, কিন্তু গুলি ভুলক্রমে অন্য জায়গা লেগে গেছে, তাহলে এই ক্ষেত্রে তো দস্যু মৃত্যুবরণ করছে। যেহেতু পুলিশ অফিসার সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত দায়িত্ব পালনকালে তার ক্ষমতা অতিক্রম করে উক্ত হত্যাটি সংগঠিত করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না, বুঝছেন? তাহলে পুলিশ প্রথমত বাঁচার চেষ্টা করবে যে আমার এই জায়গা আত্মরক্ষার অধিকার। ক্রস ফায়ারে কি ঘটনা ঘটে, ক্রস ফায়ারে পুলিশ এসে বলে যে সে আমার উপর আঘাত করতে গেছে, আমি যদি তারা না মারতাম তাহলে আমি নিজে মারা যাইতাম, এই কারণে পুলিশের জায়গা কোনো অপরাধ হয় নাই, বুঝছেন? আর একেবারেই যদি বাঁচতে না পারে তখন বলবে সরল বিশ্বাসে করছি, তখন আর খুন হবে না, তখন হবে কি নিন্দনীয় নরহত্যা। আচ্ছা, আমরা চলে আসি চতুর্থ ব্যতিক্রম, আকস্মিক কলহ, সাডেন ফাইট। সাডেন ফাইট, এই সাডেন ফাইটটা আর প্রথম ব্যতিক্রম গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হুবহু এক। এখন আমার একজন প্রশ্ন করছিল যে হুবহু যদি একই হয় তাহলে প্রথম ব্যতিক্রম আর চতুর্থ ব্যতিক্রম দুইটা আলাদা করে দেওয়ার দরকার কি, একটা দিলেই তো হতো। ওনার প্রশ্ন যৌক্তিক, হুবহু এক বলতে এই জায়গায় 99% এক, বাট দুইটার একটু পার্থক্য কল্পনা করেন। ওই যে যখন জিনেদিন জিদানরে একটা বাজে কথা বললো, গুরুতর আকস্মিক উত্তেজিত হয়ে সে মাথা দিয়ে ঢুস দিল, সে মারা গেছে, এটা হলো প্রথম ব্যতিক্রম, বুঝছেন? আর যখন দুইজনের মধ্যে অলরেডি ঘুষাঘুষি শুরু হয়ে গেছে, এও আঘাত করতেছে ও আঘাত করতেছে, এই আঘাতের বশবর্তী হয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, মানে ঝগড়া অলরেডি শুরু হয়ে গেছে দুই পক্ষের তরফ থেকে, তখন যেটা হয়েছে সেটা হলো চতুর্থ, বুঝছেন? আচ্ছা দেখেন, পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক কলহে উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, কলহে উত্তেজিত মানে অলরেডি আপনাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে বা হাতাহাতি শুরু হয়ে গেছে, এই মুহূর্তে যদি একজন আরেকজনের মৃত্যু ঘটায় তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। উদাহরণ প্রথম ব্যতিক্রমের মতো, বাট আপনি ইচ্ছা করলে এভাবেও দিতে পারেন যে করিম এবং কবির একটা বিষয় নিয়ে বেঞ্চে বসা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে, তারা 5 মিনিট যাবত ঝগড়া করছে, হঠাৎ করে একজন আরেকজনরা এসে এমন একটা ঘুষি দিছে, মারা গেছে, তাহলে এখানে এটা কোন ব্যতিক্রমে আসবে? চতুর্থ ব্যতিক্রম। আর যেটা চতুর্থ ব্যতিক্রমে আসে সেটা প্রথম ব্যতিক্রমেও আনা যায়। পঞ্চম ব্যতিক্রমে আসেন, দেখেন গোল্ডেন সম্মতি সহ মৃত্যু, সম্মতি সহ মৃত্যু, এটাও ভিভিআই আন্ডারলাইন করেন। 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি, কত বছরের বেশি? 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি তার মৃত্যু সংগঠনের জন্য অপর কোনো ব্যক্তিকে সম্মতি দিলে তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। 18 বছরের বেশি বয়স্ক একজন ব্যক্তি একজনের ফেরদৌসে বলছে যে আমি এই জীবন আর রাখবো না, ফেরদৌস তুমি আমার ছাদ থেকে ঠেলা দিয়ে ফেলে দাও, তুমি আমার খুবই কাছের বন্ধু, দাও এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। ফেরদৌস তার সম্মতি নিয়েই ধরেন ভিডিও করছে যে তুমি সম্মতি, যে আমি ভিডিও করতেছি সম্মতি দিয়ে দাও, এবং ফেরদৌস যদি তারা ঠেলে ফেলে দেয় এবং সে যদি মারা যায় তাহলে ফেরদৌস এ জায়গায় খুন করেছে হবে? সে করেছে নিন্দনীয় হত্যা, বুঝতে পারছেন? আর তার যদি সম্মতি না থাকতো বা তার বয়স যদি 18 বছরের কম হতো তখন সেই নিন্দনীয় হত্যাটা হয়ে যেত কি, বুঝছেন? হ্যাঁ মানবে জি, বলেন। শাস্তি তো এখন আসি নাই ভাই, যে জায়গায় আসি সেই জায়গায় থাকেন।
দেখেন, আগে কল কবজা শেখেন, শাস্তিতে যাবানি আগে। এই যে দাদা পড়াইলাম 2 মিনিটে একটু সামারি দিই। দেখেন, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হত্যা করলে সেটা নরহত্যা। তো নরহত্যা আইনগত হতে পারে, যে নরহত্যা করলে কোনো শাস্তির বিধান নাই সেটা বলে আইনগত নরহত্যা, আর যে নরহত্যা করলে শাস্তির বিধান আছে সেটা বলে বেআইনি নরহত্যা। এই বেআইনি নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা 3টি উপায় হতে পারে বলেছে 299 ধারায়, আর শাস্তি বলেছে 304 ধারায়। আজকে আমরা কোনো শাস্তি পড়বো না। এখন কোন নিন্দনীয় নরহত্যা খুন হবে কি হবে না এটা জানার জন্য আমার পড়তে হবে কত ধারা? 300 ধারা। 300 ধারা 2টা ভাগ আছে। প্রথম ভাগে বলছে যে নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে, 4টা অনুচ্ছেদ আছে। 4টা অনুচ্ছেদ কি? প্রথম অনুচ্ছেদ, আপনি যদি কাউরে অভিপ্রায় নিয়ে হত্যা করেন, প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা খুন। আপনি যদি এমন জ্ঞান নিয়ে আঘাত করেন, জানেন যে এই জ্ঞানের ফলে, এই আঘাতের ফলে সে মারা যেতে পারে, প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা খুন। নেচার অফ ইনজুরি, আপনি এমন আঘাত করছেন যার একমাত্র স্বাভাবিক ফলাফল মৃত্যু, প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা খুন। তারপরে আসন্ন বিপজ্জনক কার্য, আপনি এমন একটা কাজ করছেন, আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির হত্যা করার অভিপ্রায় ছিল না, বাট এমন একটা কাজ করছেন যার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, সেটাও হচ্ছে আপনার কি হবে? খুন। এখন আমরা চলে আসি যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে না। দ্বিতীয় অংশে কয়টা ব্যতিক্রম? 5টা। প্রথমে আছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কাউকে হত্যা করলে সেটা খুন হবে না। এটার আবার ব্যতিক্রম আছে 3টা। যদি অজুহাত হিসেবে উত্তেজনাকে দেখান, খুন হবে। যদি সরকারি কর্মচারীর সাথে উত্তেজিত হয়ে হত্যা করেন, খুন হবে। যদি আপনারা যে উত্তেজনাটা দিছিল সে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে দিছিল, এটাও কি হবে? খুন হবে। এবার আসি আমরা দ্বিতীয় ব্যতিক্রম। আপনি, আপনার আত্মরক্ষার অধিকার আছে, এটা অতিক্রম কইরা যদি আপনি সরল বিশ্বাসে কাউরে আঘাত করেন এবং সেই আঘাতের ফলে সে মারা যায়, তাহলে এই নিন্দনীয় হত্যা খুন হবে না। তৃতীয় ব্যতিক্রম, সরকারি কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব পালনকালে সরল বিশ্বাসে যদি কাউরে এমন আঘাত করে এবং সে যদি মারা যায়, তাহলে সেটা খুন হবে না, সেটা হবে নিন্দনীয় হত্যা। চতুর্থ ব্যতিক্রম সাডেন ফাইট, আকস্মিক কলহ। এটা কিসের মতো? প্রথম ব্যতিক্রমের মতো। আর পঞ্চম ব্যতিক্রম যেটা, সেটা হলো সম্মতি সহকারে মৃত্যু। কত বছরের বেশি বয়স্ক? 18 বছরের বেশি বয়স্ক। এই যে আপনাদের, আমরা এটা পড়ে নিলাম, এরপর আগামী দিন আসেন বহু উদাহরণ পড়বো, শাস্তি পড়বো, বাট এইটা যদি আপনি ভালোভাবে না, তাহলে কিন্তু ওই উদাহরণ, ওই শাস্তিকে আমরা কিন্তু বুঝতে পারবো না। তো যারা বুঝেন নাই তারা এই লেকচারটা ইউটিউব থেকে আবার দেখে নেবেন। বুঝতে পারছেন? আজকে পরীক্ষা হবে না, নেক্সট দিন পরীক্ষা হবে ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, একটা গল্প বলেন তানভীর বলেন। সবাই একটা গল্প শোনেন। আমরা যখন প্রথম বর্ষে পড়ি